প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আমি এখনো পুরোপুরি রিকভার করতে পারি নাই, তো হয়তো আর একটু সময় লাগবে। তো ইনশাল্লাহ দোয়া করে যাতে তাড়াতাড়ি ঠিকঠাক মতো সুস্থ হয়ে যেতে পারি। তোমাদের এই চ্যাপ্টারটা অনেকদিন ধরে পড়াচ্ছিলাম, তো শেষ হয়ে যাওয়ার কথা এর মধ্যে। তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে মাঝখানে রেগুলার হতে পারি নাই আর কি। তো আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার পরে আমাদের আর হয়তো একটা ক্লাস লাগবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি মানে একদম ফুললি শেষ হয়ে যাবে, এবং আমরা বলতে পারবো যে আমরা একদম সব টপিক কভার করে আগাইছি আর কি। আর আজকের চ্যাপ্টারে হচ্ছে কিছু অ্যাডভান্স টপিক আছে আজকের ক্লাসে। গতদিন তোমাদের আকন ভাইয়া যে জিনিসগুলো দেখাইছে তার মধ্যে কেসিএল কেভিএল সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। মেইন পরীক্ষায় মানে এইচএসসি পরীক্ষায় বলো আর হচ্ছে ভর্তি পরীক্ষায় বলো, কেসিএল কেভিএল কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সো ওইটা কখনোই কোনোভাবেই বাদ দিবা না। তো এই জন্য আজকে আমি আবার এটা একটু হালকা করে রিক্যাপ করব, জাস্ট এসেন্সটা ধরায় দেওয়ার জন্য। আর এর বাইরে হচ্ছে আজকে কিছু বেশ অ্যাডভান্স টপিক গুলো আছে। আর নেক্সট দিন হচ্ছে আমরা যত ধরনের মিটার আছে, মিটার ব্রিজ, অ্যামিটার, ভোল্ট মিটার, এইসব কিছু নিয়ে হচ্ছে ডিল করব। মিটার ব্রিজ দিয়ে হচ্ছে রোধ মাপা যায়, তারপর হচ্ছে অ্যামিটার ভোল্ট মিটার এগুলো দিয়ে হচ্ছে কারেন্ট ভোল্টেজ এগুলো মাপা যায়, গ্যালভানোমিটার কারেন্টের অস্তিত্ব দিক এগুলো নির্ণয় করা যায়। তারপর হচ্ছে পটেনশিওমিটার, এটা দিয়ে হচ্ছে অজানা কোষের ভোল্টেজ মাপা যায়। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে পরের দিন দেখবো। তো আজকে আমরা মেইনলি কিছু সার্কিট সলভ করব আর কিছু অ্যাডভান্স টপিক দেখবো আর কি, সার্কিট সলভিং এরই কিছু অ্যাডভান্স টেকনিক এগুলা দেখবো আজকে। সাউন্ড শোনা যায় না কেন? সবাই কি শুনতে পাচ্ছ এখন? এখন কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো শুরু করি আমরা। আচ্ছা, প্রথমে চলো মামুলি কিছু অঙ্ক করি আমরা। প্রথমে বলছে যে কোষের সমবায় থেকে আমরা একটা অঙ্ক করব। দুইটা একই ধরনের কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে 5 ওহম রোধের বহির্বর্তনী দিয়ে 1.43 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। আর কোষ দুইটাকে সমান্তরালে যুক্ত করলে বহির্বর্তনী দিয়ে 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষ দুইটার তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে বলছে। তো এটা আমি এখন করব, আর এটা তোমাদেরকে একটু দেখাবো। এই সিয়াদ একটা কাজ করতে পারবা, আরএনডি তে গিয়ে এই রিপন ভাইকে বলতে হবে যে একটা ফ্রেশ ব্যাটারি, তারপর হচ্ছে কিছু লো রেজিস্ট্যান্স, হাই ওয়াটেজ লো রেজিস্ট্যান্স, আর হচ্ছে ভোল্ট মিটার। ব্যাটারি পেন্সিল ব্যাটারি হইলেও চলবে। আচ্ছা, আনাস বলতেছো যে এটা কালকে করানো হয়েছে, ওই কালকে থেকে একটা দুইটা ম্যাথ আমি রাখছি আর কি, এমনিতেই জাস্ট দেখানোর জন্য। তো হ্যাঁ, ভোল্ট মিটার, হ্যাঁ হ্যাঁ। তো এটা তোমরা কিভাবে করছো, এই যে এরকম করে না, যে এই যে এখানে একটা ব্যাটারি আছে, একটা কোষ, এটার একটা অভ্যন্তরীণ রোধ আছে, আবার এখানে হচ্ছে পরেরটার অভ্যন্তরীণ রোধ, এখানে হচ্ছে আইডিয়াল সেল যেটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো এইটা আর এটাকে ই ধরছো এরকম। তো শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। আর 5 ওহমের বহির্বর্তনী দিয়ে তোমার হচ্ছে 1.43 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, এই যে 5 ওহম, এই যে 5 ওহম। তো এটার ভিতর দিয়ে যে কারেন্ট I1, এটা হচ্ছে কত, 1.43 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একটা সিচুয়েশন। আর আরেকটা সিচুয়েশন হচ্ছে যে সমান্তরালে যুক্ত করলে বহির্বর্তনী দিয়ে 0.9 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তো সমান্তরালে কেমনে কানেক্ট করি আমরা, এই যে এরকম, এই যে এরকম, এটা আর এটা আর, ই ই। তো এই দুইটার সাথে মিলে আমার যে 5 ওহমের যে রেজিস্ট্যান্স সেটা, এই যে 5। তো এটার ভিতর দিয়ে কারেন্ট গেছে হচ্ছে 0.9 অ্যাম্পিয়ার, তাই না? তো এই দুইটা ছবি থেকে আমরা হচ্ছে চাইলে এটা সলভ করতে পারবো। তো সিরিজ যেহেতু, সিরিজে আমার হচ্ছে এই যে একই ওরিয়েন্টেশনে থাকলে ভোল্টেজ গুলো যোগ হয়, যদি উল্টা ওরিয়েন্টেশনে থাকতো তাহলে ভোল্টেজ বিয়োগ হইতো। তাহলে এখানে ই আর ই দুইটা মিলে কত হবে, 2 এটা হচ্ছে টোটাল ভোল্টেজ। তাকে আমরা ভাগ করতেছি কত দিয়ে, একটা আর আরেকটা আর আবার একটা 5, তাহলে 2 আর প্লাস 5। তাহলে ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলাম, তাহলে পেয়ে যাচ্ছি কারেন্ট 1.43। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন কি, আরেকটা ইকুয়েশন হচ্ছে এইখানে, এইখানে এই দুইটা মিলে দুইটার তো ভোল্টেজ সেম সেম, তাই না? তো এই সেম সেম ভোল্টেজ, তাহলে আমাদের ভোল্টেজটা আমরা ই পাইলাম। আর এই যে এখানে রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স হচ্ছে দুইটা আর, এই দুইটা আর পাশাপাশি এরকম থাকলে জানি কি করতে হয়, যে কোনো একটা আর তুমি নিলা, সেটাকে হচ্ছে যতগুলা আর আছে তত দিয়ে ভাগ করতে হয়, অ্যাড করতে হয় হচ্ছে বাইরেরটা। বাইরেরটা কত,
বাইরেটা হচ্ছে এখানে 5, তাহলে করলে 0.9 হয়। তাহলে এই দুইটার থেকে আমরা হচ্ছে বের করি যে টোটাল আমার হচ্ছে কত, তড়িৎচালক শক্তি কত আর কত। যেমন এটাকে যদি আমরা দেই যে ইকুয়েশন নাম্বার 1, আর এটাকে যদি আমরা নেই ইকুয়েশন নাম্বার 2, তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে আমরা প্রথমে আর এর মান পেয়ে যাব। যেমন আমরা যদি হচ্ছে এই যে 1 কে 2 দিয়ে ভাগ করি, তোমরা করো তো, করে দেখো তো কত আসে। তোমাদের ওই যে মাঝখানে কিছু ক্লাস যেহেতু গ্যাপ গেছে নিতে পারি নাই, তো এক্সট্রা ক্লাস কিছু দিব আর কি সামনে, ওই তোমাদের শুক্রবার শুক্রবার গুলাতে বা শুক্রবার শনিবার মিলাই এরকম করে আমি কিছু এক্সট্রা ক্লাস নিব আর কি, সমস্যা নেই। ওকে, তো যেটা বলতেছিলাম যে 1 কে যদি আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি তাইলে কি পাওয়া যায়। আমরা হচ্ছে 1/2 করলাম, তাহলে এখানে কি পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করছি, তাহলে টুয়াইস ই কে ই দিয়ে ভাগ করলে হচ্ছে শুধু 2 থাকতেছে। আর এইখানে এটা তো নিচেই ছিল, এটা দিয়ে ভাগ করছি, এটা তাহলে উপরে উঠে যাবে। তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম 2, এদিকে হচ্ছে, ও আচ্ছা এখানে আমি 3 লিখছি কেন, আর তো আমাদের দুইটা, তাহলে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এদিকে হচ্ছে r/2 প্লাস 5, আর ওখানে নিচে নিচে কত ছিল, 2r+5 ইকুয়ালস 1.43/0.9। তাহলে এখান থেকে আর এর ভ্যালু আসবে। তো আমরা আর এর ভ্যালুটা একটু বের করি, দেখি কত আসে। 2 ইন্টু আর এর জায়গায় এক্স ধরলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু আর প্লাস 5 ইকুয়ালস হচ্ছে 1.43 ডিভাইডেড বাই 0.9। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু আসবে। আর এর ভ্যালু তোমাদের কত কত আসছে, এইখানে রুসিব বলছে যে 0.94 ওহম আসছে, আমারও 0.944 আসছে, 0.944। তাহলে ই এর ভ্যালু তো এখন বের করে ফেলা যাবে, একে বসায় দাও। তো একে বসায় দিলে 2 ইন্টু ই ডিভাইডেড বাই 2 ইন্টু 9.44 প্লাস 5 ইকুয়ালস 1.43। তাহলে এখান থেকে সলভ করলে 17 আসতেছে, 17.07 মিলছে, 17.07। 0.944 কিন্তু, ও আচ্ছা 0.944, আমি তো 9.44 লিখছি, সরি, তাহলে 17 আসবে না, 0.944। আচ্ছা 4.92, 4.92, ঠিক আছে। 4.92, তাহলে ই কোথায় লিখতেছিলাম, 4.92 এরকম। তো এইখানে ব্যাটারির বেলায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে ব্যাটারিটা দেখাই, দেখো এটা হচ্ছে কানেক্ট করার জন্য কিছু নাই, কিন্তু এই যে থাকলে ভালো হইতো, ক্লিপ থাকলে ভালো হইতো। এটা কেমনে দেখাবো, তো এই যে এটা হচ্ছে একটা ব্যাটারি, তো এই ব্যাটারিটার আমি হচ্ছে যদি ভোল্টেজ দেখাই তোমাদেরকে, তাহলে দেখো ভোল্টেজ কত, যে এটার মধ্যে দেখাবো। তা আমি এটার মাইনাস আর প্লাস, এই যে কালো আর লালটাতে হচ্ছে ধরতেছি, ধরলে এখানে হচ্ছে এটা আমি দাঁড়া করাই দেই, ক্রপ করে দেই, দেখো এই যে এটা দেখা যাচ্ছে এটা, তো এই যে মাইনাসে ধরলাম প্লাসে ধরলাম, দেখো তো ভোল্টেজ কত দেখায়, এটা হচ্ছে 1.57, 1.57 এরকম দেখাচ্ছে। প্রোবটা উল্টা লাগানো, লাল কালো প্রোব দুইটা উল্টা লাগানো, এটা হবে এইখানে, এটা হবে এখানে, এই জন্য মাইনাস দেখাচ্ছিল, এই যে। সো আবার দেখো সবাই, আমি এটা বসাইলাম, এই যে 1.58, এইটা যে দেখাচ্ছে, এই যে ডিরেক্টলি ভোল্টমিটার ধরলে যেটা দেখায়, এটা হচ্ছে ওর তড়িৎচালক শক্তি ই। তো এটাই হচ্ছে ওর তড়িৎচালক শক্তি ই। তো এখন এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কত আমি কেমনে বুঝবো। তো এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা, যেমন এখানে হচ্ছে
1 ওহম একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, 1 ওহম। তো এখন আমার কাজ হচ্ছে এইটাকে এর এর মধ্যে বসানো। এটা একটু বাঁকা করতে হবে, এই পা গুলা একটু বাঁকা করে নেই, বাঁকা করে এটার মধ্যে বসাই দিব। সো বসাই দিলে ও তখন হচ্ছে একটা কারেন্ট ড্র করতে থাকবে, এখান থেকে কারেন্ট নিতে থাকবে, আর সেই অনুযায়ী আমরা হচ্ছে ওর দুই প্রান্তের ভোল্টেজটা আবার দেখব। সো এখন বসানো যাবে, এই এটাকে হুক করে বসাই দিলাম। তো বসায় দেওয়া অবস্থায় এখন তো কারেন্ট নিচ্ছে। এখন আমি দেখি ওর দুই প্রান্তে ভোল্টেজটা কত দেখা যায়। আমি কিন্তু ওর কারেন্ট টারেন্ট কিছু জানি না, শুধু ওর দুই প্রান্তের ভোল্টেজটা দেখব। তো আমি এটাকে মাটিতে বসাইছি, বসাই এখন ভোল্টেজটা মাপবো। তোমরা ডায়ালে দেখো কত দেখা যায়। তো এটা কানেক্ট হয় নাই এখনো পুরোপুরি, দাঁড়াও। এক হাতে ধরে রাখা অবশ্য কষ্ট, একটা স্প্রিং টাইপের কিছু থাকলে ভালো হইতো। এখন আশা করি হবে। সো এইবার দেখি আমরা ভোল্টেজ কত। এখন 1.4, 1.46 বা এরকম এই টাইপের দেখাচ্ছে, মানে যখন ও কানেক্টেড। ও বারবার ছুটে যাচ্ছে, বাট যখন কানেক্টেড তখন এরকম দেখাচ্ছে। 1.446 পর্যন্ত নামছিল, তো ধরলাম 1.46। তাহলে 1.58 মতো ছিল, তাই না? 1.58, আর এখন হচ্ছে 1.46 এইরকম। তো তাইলে আসলে ঘটনাটা ঘটলো কি? আমি ধরো এই পাতাটাই একটু কপি করে নিলাম। আচ্ছা, এই পাতাটা একটু কপি করে নিলাম, একটু দেখো সবাই। আমরা ডিরেক্ট ব্যাটারি নিছি, ডিরেক্ট ব্যাটারি নিছি। ব্যাটারি নিয়ে এটার সাথে হচ্ছে আমরা ভোল্টমিটার কানেক্ট করছি। তো ডিরেক্ট ব্যাটারি নিয়ে ভোল্টমিটার কানেক্ট করলে এখন কত দেখায়? এখন দেখাইতেছে হচ্ছে 1.58, মনে করো এরকম দেখাইছে। এইটাই আসলে ওর ইএমএফ ই। আর যখন এই ব্যাটারিটাকে আমরা একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করছি, এই যেরকম এখানে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহমের, তখন আমাকে কত দেখাচ্ছিল? তখন আমি এর দুই মাথায় ভোল্টমিটার অ্যাড করছি, তখন আমাকে দেখাচ্ছে 1.46 এইরকম। তো এই অবস্থায় আসলে ওর ভিতরে কি ঘটতেছে? ওর ভিতরে এই যে ওর ইএমএফ ই আছে, ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর আছে। তাহলে এটার ভিতর দিয়ে যে কারেন্ট যায় আই, সেটাকে কি লেখা যায়? আই ইকুয়ালস লেখা যায় ই ডিভাইডেড বাই এই আর এর সাথে তো এই আর সিরিজ, তাহলে হচ্ছে আর প্লাস আর। বা আমি এমন ভাবে লিখতে পারি ই ইকুয়ালস আই স্মল আর প্লাস আই ক্যাপিটাল আর। এই যে আই ইন্টু ক্যাপিটাল আর, এইটাই হচ্ছে এক্সটার্নালি যেই ভোল্টেজটা দেখা যায় এইটা। আর ওর ইএমএফ ই তো অলরেডি আমাদের জানা আছে, সেটা কত? 1.58। তাহলে 1.58 আর 1.46, এই দুটার যে পার্থক্য সেটাই কিন্তু এইটা। বাট এই যে আর তো আমাদের জানা আছে, আর এর ভ্যালু 1। তাহলে আই আর ইকুয়ালস 1.46, আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1.46। তাহলে আই এর ভ্যালু হচ্ছে 1 দিয়ে ভাগ করলে 1.46। তাহলে আই এর ভ্যালু জানি। তাহলে আই ইন্টু স্মল আর এটা কত দাঁড়াইলো? এটা দাঁড়াইলো 1.58 মাইনাস 1.46। তাহলে এটা হচ্ছে আই ইন্টু স্মল আর। এটার ভ্যালু তাহলে কত আসে? 1.58, 1.46, হ্যাঁ 0.12। তাহলে 0.12, 0.12 এটা আসলো। তাহলে 0.12 কি? 0.12 হচ্ছে 0.12, যেটা এটা হচ্ছে আই ইন্টু স্মল আর। তাহলে সেই 0.12 এটাকে তুমি যদি হচ্ছে আই দিয়ে ভাগ করো তাহলেই তো আর পাও। তো আই কত পাইছিলাম? 1.46। তাহলে এটাই আমাদের আর। তাহলে সেটা কত আসে? 0.08। আচ্ছা, 0.082। তাহলে হচ্ছে 1.46 দিয়ে ভাগ করলে 0.082, মানে হচ্ছে এরপর আবার 19 আছে, তাহলে 0.0822 বলতে পারি। তাহলে হচ্ছে 0.0822 বলতে পারি এরকম। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এইভাবে প্র্যাকটিক্যালি তুমি দেখবা যে ব্যাটারিতে যত লোড পড়ে, লোড মানে কি, কারেন্ট বেশি, তত হচ্ছে এই বাইরের ভোল্টেজটা কমে যেতে থাকে।
কারণ যত বেশি কারেন্ট ওর এই যে এখানে আই ইন্টু আর, এই যে আই ইন্টু আর যেটা হারানো ভোল্ট, এই লস্ট ভোল্টেজটা বাড়তে থাকে। এটা যদি বাড়তে থাকে তাইলে হচ্ছে তখন কি হয়, ভিতরে ভোল্টেজটা হারায় যায়, খরচ হয়ে যায়, বাইরে আমরা কম পাই, বাইরে কি পাই, আগের চেয়ে কম পাই। তো এইরকম আর কি। তো ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যত বেশি তত হচ্ছে এই লস্ট ভোল্টেজটা বেশি হইতে থাকে আমাদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা গেল। তো আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখলাম যে আসলেই এই জিনিসটা কিভাবে হয়। তাহলে এখান থেকে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা পসিবল। তারপরে এটা একটু দেখো তো, এটাও প্রবাবলি তোমরা পারো বা দেখছো। 2 ভোল্টের তড়িৎচালক বল এবং 1.5 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 10টা কোষের শ্রেণী সমবায় যুক্ত করে বাইরের বর্তনীর সাথে যুক্ত করা হলে বাইরের বর্তনী দিয়ে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাহলে বাইরের বর্তনীর রোধের মান কত, এইরকম। তাহলে 2 ভোল্টের আর হচ্ছে 1.5 ওহমের 10টা আছে, তাহলে জিনিসটা এইরকম। তাহলে এরকম 10টা আছে, তাহলে 2 ভোল্ট আর হচ্ছে 1.5 ওহম, এরকম 10টা আছে। তারপরে বাইরে আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই দিছি একটা ক্যাপিটাল আর। তো এর ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে, 0.1 অ্যাম্পিয়ার। তাহলে 2 ভোল্ট করে 10টা, তাহলে হচ্ছে 10 × 2। তারপর হচ্ছে আমার এখানে রেজিস্ট্যান্স 1.5 করে কয়টা আছে সিরিজে, 10টা। তাহলে 1.5 × 10 যোগ করতে হবে হচ্ছে এটার সাথে সিরিজে আছে কে, আর। তাহলে এই যে আর কে যোগ করলাম। তাহলে এখানে টোটাল ভোল্টেজ, এখানে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে আমাদের ক্যাপিটাল আর এর ভ্যালু বের হয়ে আসবে। তাহলে বহির্বর্তনীর যে রোধ, এটা আমরা কত পাই দেখি। তাহলে 10 × 2 ডিভাইডেড বাই 1.5 × 10 প্লাস আর, সেইটাই হচ্ছে বলে দিছে 0.1। তাহলে এখান থেকে বহির্বর্তনীর রোধ ক্যাপিটাল আর বের হয়ে যাবে। তাহলে এখানে রুসিব বলছে যে 185 আসছে, হ্যাঁ আমারও 185 আসছে। তাহলে ক্যাপিটাল আর হচ্ছে 185 ওহম, দ্যাট ইজ ট্রু। এইভাবে আমরা হিসাবটা করতে পারি চাইলে। এখন পরেরটা একটু দেখি, এইটা একটু দেখো। এইখানে এই প্রশ্নটা হচ্ছে ওই যে বোর্ডের প্রশ্ন, বলছে যে কোন বর্তনীর বেশি শক্তি অপচয় হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। শক্তি অপচয়টা আমরা কিভাবে বের করতে পারি? শক্তি অপচয়টা হচ্ছে ওই রেজিস্ট্যান্স গুলার ভিতর দিয়ে যে কারেন্ট গুলা যায়, সেই কারেন্ট গুলা থেকে আই স্কয়ার আর বা পাওয়ার তুমি যদি বের করো, আই স্কয়ার আর ওইখান থেকে বের করা যায়। তাহলে কারেন্ট বের করতে পারলে সেখান থেকে আমরা হচ্ছে আই স্কয়ার আর দিয়ে পাওয়ার বের করতে পারি, অথবা ভিআই দিয়েও করা যায়। তো আমরা ট্রাই করে দেখি। তো এখানে দেখো ই গুলো হচ্ছে 5 ভোল্ট, আর গুলো হচ্ছে 0.2 করে, আর বাইরের যে ক্যাপিটাল আর সেটা হচ্ছে 40। তাহলে প্রথম বর্তনীতে আমরা হচ্ছে কারেন্ট বের করি, আসো। তাহলে আমাদের এখানে হচ্ছে ই, তারপরে এখানে ই, এখানে ই, প্রত্যেকটার সাথেই আবার কি আছে, ভিতরে আর আছে। তাহলে এখন এইটার কারেন্টটা আমরা বের করে ফেলি, চলো। তাহলে এটার কারেন্ট আই ইকুয়ালস, 3টা ই আছে তাহলে 3 ই, 3টা আর আছে পরপর, 3 আর প্লাস ক্যাপিটাল আর। তো ই এর ভ্যালু তো আমাদেরকে বলেই দিছে 5, আর স্মল আর এর ভ্যালুও বলে দিছে 0.2, এটা বলে দিছে, আর ক্যাপিটাল আর বলে দিছে 40। তাহলে এখান থেকে আমাদের কারেন্ট বের হয়ে যায়। তাহলে কারেন্ট বের হয়ে গেলে আমরা দেখি কত আসে সেটা। তাহলে 3 × 5 ডিভাইডেড বাই 3 × 0.2 প্লাস 40, তাহলে আসছে হচ্ছে 0.369, 0.369। এই যে 3 × 5 ডিভাইডেড বাই 3 × 0.2 প্লাস 40, তাহলে 0.369। এখন এরা তো সিরিজ, তো সবার ভিতর দিয়েই তো একই কারেন্ট যায়। তাহলে আমাদের এখানে পাওয়ার কতটুকু হবে, পাওয়ার, তাহলে পাওয়ার 1, আমরা এই সার্কিটের জন্য বলতেছি, ইকুয়ালস হচ্ছে আই স্কয়ার টোটাল আর, এইটা আই স্কয়ার আর। তো আমরা আই স্কয়ার আর করলে কত হয় একটু দেখি, আই স্কয়ার ইন্টু 40 প্লাস 3 × 0.2, তাহলে আসতেছে হচ্ছে 5.54, 5.54 জুল পার সেকেন্ড, বা ওয়াট লিখতে পারো। তার মানে সেকেন্ডে সে 5.54 জুল হিট তৈরি করে, তাহলে ও এতটুকু হিট তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কাহিনী। এর পাশাপাশি দেখো ও বলছে যে পাশেরটাতে যাইতে, কিন্তু এখানে একটা কাহিনী আছে।
এই যে 5.54 এটা হচ্ছে টোটাল পাওয়ার। এটা কি? ওর টোটাল পাওয়ার। তাহলে আমি এখানে লিখে দিলাম টোটাল। তো এর মধ্যে আবার এক্সটার্নাল পাওয়ার আর ইন্টারনাল পাওয়ারে আমরা কিন্তু চাইলে ভাগ করতে পারি, যে ওর ভিতরে কতটুকু খরচ হয়, বাইরে কতটুকু খরচ হয়। তাহলে আমরা যদি পাওয়ার এক্সটার্নাল লিখি, এক্সটার্নাল, তাইলে শুধু হচ্ছে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। তাহলে সেটা কত হয় দেখি তো, 0.369 স্কোয়ার ইন্টু 40, তাহলে হচ্ছে 5.44, 5.44 জুল পার সেকেন্ড। আর আমরা যদি হচ্ছে 0.369 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.2 করি, তাহলে হচ্ছে 0.082 পাওয়ার ইন্টারনাল ইকুয়ালস আই স্কোয়ার ইন্টু 3r, সেটা হচ্ছে 0.082 এত জুল পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে ওর সেকেন্ডে টোটাল উৎপন্ন হিট এইটা, সার্কিটের বাইরে মানে যে ব্যাটারির বাইরে উৎপন্ন হিট এইটা, ব্যাটারির ভিতরে উৎপন্ন হিট এইটা। তাহলে এখন দেখো, আর যত বেশি হইতো বা কারেন্ট যত বেশি হইতো, ইন্টারনাল পাওয়ার খরচটা বেশি হইতো না? তাহলে ব্যাটারি গরম হয়ে যায়। আমরা কিন্তু অনেক সময় দেখি যে মোবাইল গরম হয়ে গেছে আমাদের। কেন মোবাইল গরম হয়ে গেছে? মোবাইলের ব্যাটারি প্রচুর কারেন্ট দিচ্ছে, অনেকক্ষণ ধরে মোবাইল চালাচ্ছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি, লাইভ করতেছি, তো মোবাইল গরম হয়ে যায়। তাহলে এই যে গরম হইলো, যে এটা হচ্ছে টোটাল হিটের পরিমাণ, এটা হচ্ছে বাইরে হিটের পরিমাণ, এটা হচ্ছে ব্যাটারির মধ্যে উৎপন্ন হিটের পরিমাণ। সো ব্যাটারির সাথে আবার একটা টেম্পারেচার প্রোটেকশন সার্কিট দেওয়া থাকে, সেটা হচ্ছে ব্যাটারির টেম্পারেচার একটা সার্টেন লেভেলের উপরে উঠে গেলে সেটা শাটডাউন করে দেয়। অনেক হয়তো ল্যাপটপ ট্যাপটপ এগুলোতে দেখছো যে বেশি গরম হয়ে অফ হয়ে গেছে, বাট মোবাইলে নর্মালি আবার এত সহজে এত গরম হয়ে যায় না যে মোবাইল শাটডাউন হয়ে যাবে। এটা এটা কম হয়, বা এটা করাও আসলে ডিফিকাল্ট, কারণ মোবাইল ছোট ডিভাইস তো, ল্যাপটপের মতো এত হিউজ কারেন্ট চাইলেও টানতে পারে না, রেয়ার কেস। বাট যদি টানে তাহলে অফ হয়ে যাবে। ওকে, তাহলে এখন এইটারই আমরা পরের পার্টটা করি, পরের বর্তনীর জন্য। আসো দেখি। এইবার আমরা সার্কিট নিলাম হচ্ছে পাশেরটা। তাহলে পাশেরটা যেহেতু নিচ্ছি, পাশেরটাই খেয়াল করে দেখো, পাশেরটায় এই যে তিনটা ব্যাটারি প্যারালাল করা, করে এদের সাথে হচ্ছে এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স আর ইকুয়ালস 40 ওহম লাগানো আছে। তো প্রত্যেকটা হচ্ছে 5 ভোল্ট করে, আগের মতোই। আর প্রত্যেকটাই হচ্ছে 0.2 ওহম। তো আমি হচ্ছে স্মল আর দিয়ে লিখি, স্মল আর, স্মল আর, স্মল আর। তাহলে এখানে এর বাইরে যেই কারেন্টটা যাচ্ছে আই, সেই কারেন্টটা আমরা কিভাবে পাবো? আই হচ্ছে যে কোনো একটা ভোল্টেজ নাও, ই ডিভাইডেড বাই, এখানে আর ডিভাইডেড বাই 3 নিতে হবে। কেন? তিনটা আর পাশাপাশি, বাইরে কোনটা আছে যোগ করতে হবে, আর ক্যাপিটাল আর 40 এইটা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভ্যালু পাবো। তাহলে আমরা হচ্ছে ই এর ভ্যালু 5 বসাই, আর এর ভ্যালু হচ্ছে 0.2 বসাই। তাহলে উপরে হচ্ছে 5, এখানে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 3 প্লাস ক্যাপিটাল আর হচ্ছে 40। তাহলে এখানে আসছে 0.125, 0.125, 0.125 অ্যাম্পিয়ার। এখন এই প্রত্যেকটার ভিতরে কারেন্ট তুমি কিভাবে পাবা? এই প্রত্যেকটার ভিতরে কারেন্ট, তিনটা ব্যাটারি আইডেন্টিক্যাল, তাহলে এটার কারেন্ট যদি আই হয়, এগুলার প্রত্যেকটার কারেন্ট হবে হচ্ছে I/3, যেহেতু তিনটা রাস্তা এক্স্যাক্টলি সেম। তাহলে হচ্ছে এই ব্যাটারিগুলোর কারেন্ট হচ্ছে I/3। তাহলে এগুলার এক একটা করে নাম দেওয়া যায়, মনে করো এটার নাম দিলাম আই প্রাইম, বা এগুলারকে I1 2 3 নাম দেওয়া যায়, I1, I2, I3, এরকম। তো আমাদের I1, I2, I3, এই তিনটার ভ্যালুই হচ্ছে আমরা 0.125, এটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে সেটা হচ্ছে 0.042, 0.04159 আছে, তাহলে 0.0416 লিখতে পারি আমরা। তাহলে এগুলো হচ্ছে কারেন্ট এগুলার। তো এখন তুমি হচ্ছে পাওয়ার বের করো। তাহলে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল বের করি। তাহলে মনে করো হচ্ছে প্রথমে এক্সটার্নাল পাওয়ারটা বের করি। তাহলে পাওয়ার এক্সটার্নাল, তাহলে কত পাবো? তাহলে আই স্কোয়ার ইন্টু আর, তাহলে আই স্কোয়ার ক্যাপিটাল আর। আই কত আসছিল আমাদের? 0.125, 0.125 স্কোয়ার ইন্টু 40, তাহলে এখানে 0.625, 0.625 জুল পার সেকেন্ড। আর পাওয়ার ইন্টারনাল কত দেখি। ইন্টারনাল হচ্ছে যে কোনো একটা বের করে আমি 3 দিয়ে গুণ দিয়ে দিব, ঠিক আছে? তাইলে হচ্ছে I1 স্কয়ার ইন্টু স্মল আর ইন্টু 3। কেন? কারণ সবগুলো তো আইডেন্টিক্যাল।
তাহলে সবগুলোরই আই স্কোয়ার আর একই আসবে। 0.0416 ইন্টু 0.2, এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 1.03 10⁻³ 1.03 10⁻³ জুল পার সেকেন্ড। তাহলে পি টোটাল কত? এই দুইটার হচ্ছে যোগফল। তাহলে এর সাথে 0.625 অ্যাড করলাম, তাহলে 0.626 0.626 জুল পার সেকেন্ড। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমার প্রথম বর্তনীতে হচ্ছে বেশি পাওয়ার খরচ হচ্ছে। ওটাতে কত আসছিল? ওটাতে হচ্ছে 5 জুলের কাছাকাছি চলে আসছিল, তাই না? 5 জুলের কাছাকাছি চলে আসছিল আই স্কোয়ার আর করলে। আর এখানে হচ্ছে আমাদের কম কম আসছে পাওয়ারটা। তাহলে প্রথমে হচ্ছে 0.125 ছিল, তাকে স্কোয়ার করে 40 দিয়ে গুণ দিলে আমার 0.625 আসে। ঠিক আছে, সো এই দ্বিতীয়টাতে হচ্ছে পাওয়ার কম খরচ হচ্ছে, প্রথমটাতে পাওয়ার বেশি খরচ হচ্ছে। ওকে, রসিব অলরেডি করে ফেলছো, ভেরি গুড। বাকিরাও করছে, যে সৌরভ, তারপর হচ্ছে মির্জা, মিম, মিম করছো, রসিব করছো। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এইটাও বোর্ডের প্রশ্ন। এটার পরে আমরা আবার একটু থিওরিতে যাব। বলছে বর্তনী ক খ এর মধ্যে কোনটার বহিস্থ রোধ বেশি উত্তপ্ত হবে? এখানে বহিস্থ রোধ 10, এখানেও বহিস্থ রোধ 10। তাহলে যেটার ভিতর দিয়ে কারেন্ট বেশি যাবে ওটা বেশি উত্তপ্ত হবে, সহজ হিসাব। তাহলে এটার আইএস বের করি আমরা। এখানে দুইটা সিরিজে আছে, 1.5 1.5 0.5 0.5। তাহলে আইএস এটা হচ্ছে 2 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5 প্লাস 10। এটা হচ্ছে সিরিজে কারেন্টের ফর্মুলা, যে যতগুলো ভোল্টেজ আছে সেগুলোকে যোগ করতে হবে, ব্যাটারি ভোল্টেজ গুলা, যতগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে যোগ করতে হবে, তার সাথে বাইরের রেজিস্ট্যান্স যোগ করতে হবে। তাহলে টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আইএস যেটা, এটা আমাদের পাওয়া গেল 1.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5 প্লাস 10, তার মানে হচ্ছে 3/11, 3/11 অ্যাম্পিয়ার। আমরা যদি এটাকে ভাঙতে চাই, 0.2727, 0.2727 অ্যাম্পিয়ার। তাহলে এখন বহিস্থ রোধের হচ্ছে এ, উৎপন্ন তাপ কত? তাহলে পাওয়ার এক্সটার্নাল ইকুয়ালস কত আসে আমরা একটু দেখি। তাহলে আই স্কোয়ার আর 1, তাইলে হচ্ছে 3/11 ইন্টু 10, তাহলে হচ্ছে 0.744, 0.744 ওয়াট বা জুল পার সেকেন্ড এটা আসতেছে। তাহলে এখানে হচ্ছে এই রোধটা একটা সার্টেন লেভেল পর্যন্ত উত্তপ্ত হবে। তো এবার সেকেন্ডটা দেখি আমাদের কত আসে। আসো, তাহলে এই পেজটা আমরা একটু কপি করে নিই। সেকেন্ডটার জন্য 1.5 ভোল্ট, কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো চেঞ্জ হয়ে 0.3 হয়ে গেছে। 1.5 ভোল্ট কিন্তু 0.3। তাহলে হচ্ছে আই এস প্রাইম, সেটা হচ্ছে ই থাকবে ঠিকই, কিন্তু আর কে আমরা কত দিয়ে ভাগ করব? পাশাপাশি আর আছে হচ্ছে 3টা, তার সাথে যোগ করব বাইরের রেজিস্ট্যান্স যেটা, এইটা। তো আমাদের এখানে হচ্ছে 1.5, আর এটা হচ্ছে 0.3/3 প্লাস 10। সো 1.5 ডিভাইডেড বাই 0.1 প্লাস 10, এটা আসে হচ্ছে 15/101 বা 0.1485, 0.1485। তাইলে হচ্ছে আই স্কোয়ার আর সেটা কত হয়? সেটা হয় হচ্ছে, এটাকে স্কোয়ার করলাম, আর আর হচ্ছে আমাদের 10, তাহলে এখানে আসছে 0.22, 0.22 জুল পার সেকেন্ড। তাহলে এখন তুমি কম্পেয়ার করো, আগেরটাতে বাইরে উৎপন্ন হচ্ছিল 0.744 ওয়াট, সেকেন্ডে 0.744 জুল করে হিট, আর এটাতে হচ্ছে সেকেন্ডে 0.22 জুল করে হিট। তাহলে আগেরটা, তাহলে প্রথমটাই বেশি। তাহলে কোনটার বহিরোধ বেশি উত্তপ্ত হবে? প্রথমটার। তাহলে প্রথমটির এটা হচ্ছে অ্যান্সার, প্রথমটির এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে না? তাহলে প্রথমটার জন্য হচ্ছে বেশি উত্তপ্ত হবে। তাহলে এটুক পর্যন্ত আমরা দেখলাম।
এইটুকু পর্যন্ত আমরা দেখলাম। ভেরি গুড। তাহলে এইটুকু পর্যন্ত যারা বুঝে আগাইছো তাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নেক্সট, এবার আমরা আবার একটু থিওরিতে আসব। ওই যে ভিন্ন মানের কোষের ক্ষেত্রে, ভিন্ন মানের কোষের ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, কোষের সমবায়, তখন আমরা কি করতে পারি। যেমন মনে করো, কথার কথা, এই যে এখানে আমাদের কারশফের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র ছিল না, এইটার সাহায্যে আমাদের এটা করতে হবে। যেমন ভিন্ন মানের কোষের ক্ষেত্রে যখন দিবে, সিরিজ করবে, প্যারালাল করবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা একটা করে আসি। দেখো, ধরো এখানে একটা কোষ আছে, এই কোষটা হচ্ছে 10 ভোল্টের, আর এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহম। আর এখানে একটা কোষ আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে 15 ভোল্টের, আর এটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা মনে করো হচ্ছে 1 ওহম। আমরা এই দুইটাকে প্যারালাল করে বাইরে একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম। সেই রেজিস্ট্যান্সটা কত? বাইরের রেজিস্ট্যান্সটা মনে করো 5 ওহম। তো এখন আমার তো ওই আগের সূত্র আমি খাটাইতে পারতেছি না, কারণ এই ভোল্টেজ গুলো তো সেম সেম না, এতক্ষণ পর্যন্ত তো তাই ছিল। এক্ষেত্রে আমি কি করব? আমি ডিরেক্ট সিরিজের সূত্রও খাটাইতে পারতেছি না, প্যারালাল কম্বিনেশনের সূত্রও খাটাইতে পারতেছি না। তাহলে এই ধরনের প্রবলেম সলভ করার একটা ওয়ে হচ্ছে কেসিএল কেভিএল। তাহলে আমরা একটু কেসিএল কেভিএলটা রিক্যাপ করে আসি। কেসিএল কি বলছে? এটা একটা নোড, এখানে যতগুলা তার আসছে তার ভিতর দিয়ে যত কারেন্ট ঢুকবে এক্স্যাক্টলি তত কারেন্ট বের হয়ে যাবে। সো আমি ধরো ভিতরের দিকে তীর চিহ্ন দিলাম, I1 ইকুয়ালস 5, I2 ইকুয়ালস 3, আর I3 কত আমি জানতে চাইলাম। সো যা কারেন্ট ঢুকে তাই কারেন্ট বের হয়। তো তুমি আগে তীর চিহ্ন দেখে ইকুয়েশন বসাবা। তীর চিহ্ন ভিতরে আছে কোনটা? I1 I2, বাইরে আছে কোনটা? I3। তাহলে I1 ঢুকছে, I2 ঢুকছে, আর I3 বের হইছে। তাহলে এবার ভ্যালু বসাই। I1 এর ভ্যালু 5, I2 এর ভ্যালু 3, তাহলে ইকুয়ালস I3। তার মানে I3 ইকুয়ালস 8 আসছে। পজিটিভ 8 আসছে না? পজিটিভ 8 আসার মানে হচ্ছে আমি যেদিকে তীর চিহ্ন ধরছিলাম কারেন্ট অ্যাকচুয়ালি ওই দিকে প্রবাহিত হয়, উল্টা দিকে হয় না। কিন্তু যদি জিনিসটা এমন হইতো, দেখো তো, এই আমি এখানে দেখাইলাম কি, I1 এদিকে, I2, সরি এটা I2 ছিল, I2 এদিকে, I3 এদিকে, এবং I1 এর ভ্যালু আগের মতোই 5, I2 এর ভ্যালু আমি 3 বলে দিছি, I3 জানি না, I3 জানি না। তীর চিহ্ন তো ভিতরের দিকে, তাই না? তাহলে ভিতরে ঢুকতেছে কোনটা? I1। ভিতরে ঢুকতেছে কোনটা? I2। ভিতরে ঢুকতেছে কোনটা? I3। বাইরে বেরোচ্ছে কোনটা? তীর চিহ্ন আছে বাইরের দিকে? নাই। তাহলে কি লিখতে হবে? 0 লিখতে হবে। এটা হচ্ছে কেসিএল। তাহলে যতগুলো ঢুকতেছে ইকুয়ালস যতগুলো বের হচ্ছে। তো এখানে তিনটাই ঢুকতেছে, তাই তিনটাই এক পাশে যোগ করে দিছি আমরা, ইকুয়াল 0, কারণ বের হচ্ছে তো দেখা যাচ্ছে না। এইবার আসো ভ্যালু ক্যালকুলেট করি। I1 এর ভ্যালু হচ্ছে 5, I2 এর ভ্যালু হচ্ছে 3, প্লাস I3 ইকুয়াল 0। তাহলে I3 ইকুয়ালস আমরা পাচ্ছি -8 অ্যাম্পিয়ার। তাহলে -8 অ্যাম্পিয়ার কথাটার মানে কি? মানে হচ্ছে যে এখানে I3 যেদিকে দেখাইছি তার অপোজিট ডিরেকশনে 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তাইলে দুইটা সিচুয়েশন কিন্তু আসলে একই। তুমি যদি 5 আর 3 ঢুকাও, এইটা রাস্তা দিয়ে 8 বের হবেই। তুমি বের হবে ধরে নিছো, এই জন্য পজিটিভ আসছে। আর তুমি 5 আর 3 ঢুকাইছো, এখানেও ধরতেছো ঢুকছে, তাহলে ঢুকছে কত? -8, মানে আসলে এখান দিয়ে 8 বের হয়ে গেছে। তার মানে রেজাল্ট সেমই আসবে, ফিজিক্যালি রেজাল্টটা একই আসবে। তো এটা এইভাবে হচ্ছে কেসিএলটাকে অ্যাপ্লাই করতে হয়। ওকে, সৌরভ বলছো যে জি ভাইয়া বুঝা গেছে, আজকে অনেক ইজি লাগতেছে। ভেরি গুড, ভেরি গুড, এটাই তো চাই। ওকে, সেকেন্ডটার ফর্মুলা, জুবাইর কি এটার কথা বলছো নাকি ওই যে আগেরটার কথা বলছো? সেকেন্ডটার ফর্মুলা এই যে এইটা, যতগুলা ব্যাটারি প্যারালাল থাকে সবগুলা যদি সেম সেম ভোল্টেজের হয় এবং সেম সেম রেজিস্ট্যান্সের হয়, তাহলে ফর্মুলা হচ্ছে যে উপরে একটা ব্যাটারির ভোল্টেজ লিখতে হয়, ডিভাইডেড বাই যতগুলা রেজিস্ট্যান্স আছে প্যারালালি, যতগুলা ব্যাটারি ততগুলাই তো রেজিস্ট্যান্স, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে অত সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, যোগ করতে হয় বাইরেরটা। এটাই নিয়ম। তো এই হচ্ছে কাহিনী। তাহলে আশা করি এখন বুঝতে পারছো, তাই না জুবাইর? আর কেভিএল এ একটু আসি, এটা আমি জাস্ট খুবই সংক্ষেপে বলে দিব। ধরো এখানে আমার একটা ব্যাটারি আছে E1, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে R1, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে ধরলাম R3, এখানে একটা আছে R2, এখানে একটা ব্যাটারি আছে, আমি সোজাও দিতে পারি উল্টাও দিতে পারি, সোজাই দিলাম। এই ব্যাটারিটা হচ্ছে E2, এই কানেক্ট করে দিলাম।
আমি এখানে ব্যাটারি আরো বেশিও দিতে পারি, কমও দিতে পারি। মনে করো মাঝখানে আমি আরেকটা ব্যাটারি না হয় দিয়েই দিলাম এখানে, তাহলে এখানে একটাকে দিলাম হচ্ছে এইভাবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে E3। এখন এখান থেকে কারেন্ট চলাচলের রাস্তা আছে কয়টা দেখো, এই ই আর আর এরা তো সিরিজে, তাহলে এখানে একটা রাস্তা, এই যে এটা আরেকটা রাস্তা, দুইটা, এই যে এখানে একটা রাস্তা, তিনটা, তিনটা ব্রাঞ্চ বা তিনটা কারেন্ট চলাচলের রাস্তা। তাইলে এই ব্রাঞ্চে এইখান থেকে শুরু করে, এই ব্রাঞ্চে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সিঙ্গেল কারেন্ট থাকবে, সিঙ্গেল ভ্যালু কারেন্ট। কারণ এই যে এইটা আর এটা তো সিরিজ, তো এদের ভিতর দিয়ে একই কারেন্ট যাবে, এটা একটা সিঙ্গেল ভ্যালু কারেন্ট। তাহলে এই কারেন্টটার নাম আমি দিলাম I1 এবং দিক দিলাম এদিকে, তাহলে এটা হচ্ছে এদিক থেকে এসে এদিকে। একইভাবে এইখানে I2 একটা কারেন্ট থাকবে, তাহলে সেটা কোত্থেকে শুরু হয়ে কোথায় শেষ, এই যে এই পুরাটুকু জুড়ে I2, এই পুরাটুকু জুড়ে I2। আমি এটার ডিরেকশনও দিছি, নামও দিছি। আর এখানে একটা নাম দিলাম I3, তাহলে I3 এটা ডিরেকশন দিছি আমি নিচে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে লুপ ঘুরে আবার ওইখানে আসতে হবে। আবার এখানেও একটা লুপ আছে, যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে লুপ ঘুরে আবার ওইখানে আসতে হবে, এটাই আমার কাজ। তাহলে এটা করতে করতে আমি কি করব, ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল ড্রপ মেজার করব। তার মানে হচ্ছে আমি যেদিকে ঘুরবো কারেন্ট যদি সেদিকেই যায়, তাহলে হচ্ছে এই যে বিভবটা হবে I × R সেটা পজিটিভ লিখবো, উল্টা দিকে গেলে নেগেটিভ। আর ব্যাটারির বেলায় কথা হচ্ছে যেই মাথা আগে পাবো সেই সাইন। তাহলে এই দুইটা রুল মেনে দেখো তো আমি কি লিখতে পারি। মনে করো আমি এইখান থেকে শুরু করছি, এদিকে যাচ্ছি, আরে আমি এদিকে যাচ্ছি, কারেন্টও তো এদিকেই যাচ্ছে, সেম সেম ডিরেকশন, তাহলে পজিটিভ I1 R1। তারপর হচ্ছে আমি ঘুরে নিচে নামতেছি, এই যে নিচে নামতে গিয়ে প্রথমে ব্যাটারির পজিটিভ মাথা পাইছি, তাহলে এটা তো ব্যাটারির ভোল্টেজ তো E3, তাহলে আমি এখানে লিখবো +E3, পজিটিভ মাথা পাইছি যে। তার নিচে হচ্ছে আর, আমি নিচে নামতেছি, I3ও তো নিচেই নামে, তাহলে আমাকে লিখতে হবে +I3R3। I3R3 হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এটি তো ভোল্টেজ ড্রপ। এবার আমি ঘুরে এখানে আসলাম, তো এখানে ঘুরে এসে এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই, নিচ থেকে উপরে উঠতেছি। নিচ থেকে উপরে উঠতে গেলে ব্যাটারির কোন মাথা পাওয়া যায়, নেগেটিভ মাথা। তাহলে নিচ থেকে উপরে উঠলে এই যে এই এই ডিরেকশন ফলো করতেছি, নেগেটিভ মাথা আগে পাইছি, তাহলে লিখতে হবে -E1। তাহলে এটা হবে হচ্ছে 0। এটা কি হবে, 0। কেন 0 হবে, আমি পুরাটা ঘুরে আগের জায়গায় চলে আসছি, তাহলে এটার সাথে এটার ভোল্টেজ ডিফারেন্স কত, 0, তাই ইকুয়ালস লিখছি 0। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন গেল, কিন্তু ইকুয়েশন কিন্তু সুন্দরভাবে সাজাইতে হয়। তাহলে আমরা এখানে I1 I2 I3 এইভাবে সাজাবো। I1 এর সহগ কোনটা, I1 এর সহগ হচ্ছে R1। I2 এর সহগ আছে এখানে, নাই। I3 এর সহগ আছে এখানে, হ্যাঁ আছে, এটা হচ্ছে R3। ইকুয়ালস সব ধ্রুবপদ ওই পাশে নিয়ে যাব, তাহলে ওই পাশে নিয়ে গেলে E1 - E3। এইটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এবার আমি 2 নাম্বার ইকুয়েশনে আসি, সেকেন্ড লুপ থেকে। এটা হচ্ছে 1 নাম্বার লুপ, এটা হচ্ছে 2 নাম্বার লুপ। তাহলে 2 নাম্বার লুপ থেকে আসি, আমি যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করে ঘুরে আবার এখানে আসি। আমি নিচে নামতেছি, প্রথমেই ব্যাটারির পজিটিভ মাথা পাইছি, তাহলে আমি কি লিখবো, পজিটিভ E2। ঘুরে নেমে নেমে নিচ নিচ থেকে উপরে উঠতেছি, এই যে কারেন্ট নামে নিচে, আমি উঠতেছি উপরে, তাহলে তো মাইনাস, তাহলে -I3R3 দিতে হবে। দিয়ে উপরে উঠতেছি, ব্যাটারির নেগেটিভ মাথা আগে পাইছি, তাহলে -E3 দিতে হবে। দিয়ে আমি এদিকে যাচ্ছি, এখানে কারেন্ট কত, AI2 না, এই যে এইটা, এই যে এই কারেন্টটাই তো এখানে আসছে, তাই আমি উল্টা দিকে যাচ্ছি, তাহলে তো এখন মাইনাস দিতে হবে, -I2R2। ঘুরে আবার এই আগের জায়গায় ফেরত চলে আসছি, তাহলে ইকুয়াল 0। এখন এটাকে সুন্দর করে আমরা সাজাবো, কিভাবে সাজাবো, I1 I2 I3 এই ফরম্যাটে। তাহলে I1 এটার সহগ কত এখানে, নাই, 0। I2 এটার সহগ কত এখানে, -R2। I3 এটার সহগ কত এখানে, -R3। ইকুয়ালস ধ্রুবপদ সব ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে হচ্ছে E3 - E2। এখন এই দুইটা ইকুয়েশন থেকে কারেন্ট I1 I2 I3 সলভ করা সম্ভব না, কারণ তিনটা আননোন বাট ইকুয়েশন দুইটা। তাহলে আরেকটা ইকুয়েশন আমাদের লাগবে, সেটা আমরা পাবো KCL থেকে। এই যে এই নোড, এই পয়েন্টটার দিকে খেয়াল করো, এই যে সংযোগস্থল, এটাকে কি বলি আমরা, নোড বলি। তাহলে এখানে ঢুকছে এসে I1, ঢুকছে এসে I2, বের হয়ে গেছে I3। তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি ঢুকছে I1, ঢুকছে I2, বের হয়ে গেছে I3। তাহলে এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের
3 নাম্বার ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন আমি এটা 3 নাম্বার ইকুয়েশন এখনো না, এটাকে সুন্দর করে সাজাইতে হবে তো, তাই না? বাকিগুলাকে সাজাইলাম, এটাকে সাজাইতে হবে না? তাহলে এটাকে সাজাইলে কি হবে? I1 এর সহগ 1, I2 এর সহগ 1, I3 এর সহগ -1 ইকুয়ালস ইকুয়ালস 0। এই ফরম্যাটে লিখলে ক্যালকুলেটরে বসায় সলভ করা যায়। 3টা চলকের যে সমীকরণ এক্স ওয়াই জেড এরকম ভাবে সলভ করা যায়। তো ক্যালকুলেটরে 3 চলকের সমীকরণ অনেকেই তোমরা সমাধান করতে পারো, ওইভাবে করতে হবে আর কি, এরপরে ভ্যালু বসায়। আচ্ছা, ব্রাঞ্চ কয়টা বুঝবো কি করে, রুসিব জিজ্ঞেস করছো, আর সৌরভ জিজ্ঞেস করছো যে সেকেন্ড লুপটা বুঝলাম না, আর আনাস বলছো যে ভাইয়া আমরা ওই মাঝেরটা বাদ দিয়ে আরেকটা বড় লুপ পাবো কিনা। আরেকটা বড় লুপ যেটা, সেটা হচ্ছে প্রথম যে 2টা ইকুয়েশন আছে না, ওই 2টা ইকুয়েশনকে যোগ করলেই ওই বড় লুপের ইকুয়েশন আসে, সো এটা নতুন ইকুয়েশন না, করে দেখো এক্স্যাক্টলি ওইটাই আসে। আর ইন্টারনাল কি অপচয় হিসেবে গণ্য হবে? ও, মেহরাজ হচ্ছে আগেরটা নিয়ে প্রশ্ন করছো, সুন্দর প্রশ্ন। এই যে দেখো, ওই যে আমরা যে পি ইন্টারনাল পি এক্সটার্নাল এগুলো বের করতেছিলাম না, এই যে এইটাতে। তো এখানে বলছে কোন বর্তনীর শক্তি অপচয় হবে। অপচয় কথাটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। কিভাবে হচ্ছে অপচয়টাকে ডিফাইন করছে, ওই যে বাইরের যে এক্সটার্নাল আর এটার মধ্যে যে রোধের মধ্যে যে তাপ উৎপন্ন হচ্ছে, ওইটাকে কি তুমি অপচয় বলবা নাকি বলবা না? যেমন এটা যদি ঘর গরম করার জন্য ব্যবহার করে, ব্যাটারি যদি ঘরের বাইরে থাকে আর যদি ঘরের ভিতরে থাকে, তাহলে ক্যাপিটাল আরে যা তাপ উৎপন্ন হচ্ছে এটা তোমার কাজে লাগতেছে, আর ব্যাটারিতে যেটা উৎপন্ন হচ্ছে তাপ এটা কাজে লাগতেছে না, তাহলে ওটা অপচয়। এখন মনে করো ব্যাটারি আর আর শুদ্ধ তোমার হচ্ছে ঘরের ভিতরে আছে, তাহলে সবাই গরম হইলেই তো তোমার লাভ, তোমার ঘর গরম হচ্ছে, তখন আবার সেটা অপচয় না। তো আমি যেটা বুঝছি প্রবাবলি হচ্ছে এখানে চাইছে যে কোন বর্তনীতে পাওয়ার টোটাল বেশি খরচ হচ্ছে, প্রশ্ন দেখে যেটা মনে হচ্ছে। তো তাইলে হচ্ছে আসলেও এখানেও পাওয়ার হচ্ছে প্রথম বর্তনীতেই বেশি খরচ হচ্ছে, তো এখানেই অপচয় বেশি। আচ্ছা, এইবার এটাতে ফিরে আসি আবার একটু। আমরা তো হচ্ছে এই যে কোষের সমবায় থেকে অঙ্ক করতেছিলাম, কোথায় জানি, আমরা হচ্ছে কার্শফের দ্বিতীয় সূত্র থেকে গেছি, তারপরে হচ্ছে যে একটা প্রবলেম সলভ করতেছিলাম, এই যে প্রথম সূত্র দেখছি দ্বিতীয় সূত্র দেখছি, এইটাই। আচ্ছা, হ্যাঁ আনাস, ওই ইকুয়েশনটা নিয়ে লাভ নাই। এই জন্যই আমরা কেভিএল থেকে 2টা পাইছি, আর একটা ইকুয়েশন হচ্ছে কেসিএল থেকে পাইছি। এই 2টা ইকুয়েশন কেভিএল থেকে পাওয়া, এটা কেসিএল থেকে পাওয়া। এখন তুমি এইখানে ক্যালকুলেটরে বসায় সলভ করো, I1 I2 I3 এর ভ্যালু পাবা। এইবার তাইলে চলো আমরা ওই যে একটা প্রশ্ন লিখে আসছিলাম ভিন্ন মানের কোষের ক্ষেত্রে, এটা তাহলে সেই সিচুয়েশন না? তাহলে এটা তো সেই সিচুয়েশন, তাহলে এটা আমরা এখন কেভিএল দিয়ে অ্যাকচুয়ালি সলভ করতে পারবো। আশা করি যত প্র্যাকটিস করব তত আমাদের হচ্ছে স্কিল বাড়বে। তাহলে আমার মতো করে আগে তোমরা I1 I2 I3 বসাও, তারপরে নিজেরা নিজেরা সলভ করো। তো এইখানে আমি এই লুপে, ও রসিব জিজ্ঞেস করছে যে ব্রাঞ্চ কয়টা বুঝবো কেমনে, এই যে দেখো এইখান থেকে ডিরেক্টলি তুমি এই পর্যন্ত সিরিজ পাচ্ছ, তাহলে এইটা একটা ব্রাঞ্চ। এইখান থেকে এই পর্যন্ত ডিরেক্টলি এই 2টা জিনিস সিরিজ, তাহলে এটা একটা ব্রাঞ্চ। আর এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছ, এটা আরেকটা ব্রাঞ্চ। এখানে তাহলে 3টা ব্রাঞ্চ আছে। এখানে কয়টা ব্রাঞ্চ আছে? 3টা ব্রাঞ্চ। ওকে। আর যদি আমি এখানে আরেকটা এরকম কিছু অ্যাড করে দিতাম তাহলে কি হইতো? 4টা ব্রাঞ্চ হইতো। তো সেটা দেই নাই, এখন 3টা ব্রাঞ্চ আছে। আমার মতো করে আগে কারেন্ট গুলা লেখো। এইখান থেকে শুরু করে এই যে এইটা, এই যে এইটা, এগুলো হচ্ছে I1। এই যে এই রাস্তায় I1 কারেন্ট যায়। আবার এইখান থেকে এইটার ভিতর দিয়ে, এইটার ভিতর দিয়ে I2 কারেন্ট যায়। আর এইটার ভিতর দিয়ে আমি নিচের দিকে ধরলাম I3 কারেন্ট যায়। এইভাবে কারেন্টটা ধরো। তাহলে এইবার আসো একটা একটা করে আমরা ইকুয়েশন লিখি। প্রথমে এই পয়েন্ট থেকে আমরা চলো কেসিএল এরটা লিখে ফেলি। I1 ঢুকে, I2 বের হয়, I3 বের হয়। তাহলে I1 ঢুকে ইকুয়ালস I2 বের হয়, I3 বের হয়। তাহলে এটাকে সাজায় লিখলে কি পাবো? সাজায় লিখলে পাবো হচ্ছে
I1 ইন্টু 1, I2 ইন্টু -1, I3 ইন্টু -1 ইকুয়ালস 0। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। কোথায়? এই যে এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করে আমরা পেয়ে গেছি। এবার KVL থেকে কি কি পাবো দেখি। যেমন মনে করো এই যে প্রথম লুপে আমি ক্লকওয়াইজ ঘুরতেছি, আর দ্বিতীয় লুপে আমি এবার মনে করো ইচ্ছা করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলাম। সমস্যা নেই, তুমি ক্লকওয়াইজও ঘুরতে পারো, ডাজেন্ট ম্যাটার। ক্লকওয়াইজ ঘুরলে যে ইকুয়েশন পাবা, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ইকুয়েশনের উভয় পাশে -1 দিয়ে গুণ হবে, এইটাই, আর কিছু না। সো 1 যেটা, এই লুপে আমি ঘুরতেছি, আমি এই কোণা থেকে শুরু করলাম, এদিকে যাচ্ছি, নিচে নামতেছি, I3 ও নিচেই নামে, তাহলে হচ্ছে I3 ইন্টু 1। ব্যাটারির পজিটিভ মাথা আগে পাইছি, তাইলে হচ্ছে +15। ঘুরে এদিক দিয়ে আসছি, ব্যাটারির নেগেটিভ মাথা পাইছি, তাহলে হচ্ছে -10। তারপর উপরে উঠতেছি, কার ভিতর দিয়ে যাচ্ছি? 2 এর ভিতর দিয়ে যাচ্ছি, I1 যেদিকে সেদিকেই, তাহলে একই দিকে, তাহলে প্লাস, তাহলে +I1 ইন্টু 2, +I1 ইন্টু 2। আবার আগের জায়গায় ফিরে আসছি, তাহলে 0। তাহলে এখন I1 এর সহগ কত আমাদের? 2। I2 এর সহগ কত এখানে? 0। I3 এর সহগ কত এখানে? 1। ইকুয়ালস, ধ্রুবপদ ওই পাশে নিয়ে যাই, 5 এর থেকে সরি 15 থেকে 10 গেলে 5 থাকে, এটা ওই পাশে নিয়ে গেলে -5। তাহলে এইটাই হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এবার লুপ 2 তে আমি ঘুরবো, 2 তে এইভাবে ঘুরবো। তা আমি ধরো এই মাঝখান থেকেই শুরু করলাম, নিচে নামতেছি, এইভাবে ঘুরে আসবো, নিচে নামতেছি, I3 ও নিচেই নামে, তাহলে তো হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে +I3 ইন্টু 1। নিচে নামতেছি, ব্যাটারির পজিটিভ মাথা আগে পাইছি, তাহলে +15। ঘুরে এদিক দিয়ে আসছি, আমি উপরে উঠতেছি, I2 নিচে নামে, তাহলে উল্টা, তাহলে -I2 ইন্টু 5। আবার এখানে চলে আসছি, তাহলে তো আগের জায়গায় চলে আসলাম, তাহলে ইকুয়ালস 0। এখন এখানে I1 এর সহগ কত? 0। I2 এর সহগ কত? -5। I3 এর সহগ কত? 1। ইকুয়ালস, এদিকে 15 আছে, ওই পাশে নিয়ে গেলে -15 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এই যে -15 হয়ে গেল, 3 নাম্বার ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এইবার আমি ক্যালকুলেটরে বসায়ে এগুলা সলভ করতে পারি। আমি ইকুয়েশন গুলাকে কাছাকাছি করে নেই। এই যে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটাকে এইখানে নিয়ে আসলাম, একটু ছোট করে বসাই। তারপরে হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার ইকুয়েশন, এটাকে নিয়ে আসি, এই যে এখানে নিয়ে আসলাম, আর একটু ছোট করা যাবে। আমার তো খালি সহগগুলা দরকার, তাই না? তারপর হচ্ছে এই যে এটা আমার 3 নাম্বার ইকুয়েশন, এটাকেও ছোট করা যাবে। অন্যকে ছোট করতে খুব মজা না? আচ্ছা, তাহলে এইবার এটা আমরা ক্যালকুলেটরে বসাই দিই। ক্যালকুলেটরে আমরা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন মোডে ওই যে এক্স বিওয়াই সিজেড ইকুয়ালস ডি, ওই ফরম্যাটে যাচ্ছি। তাহলে এবার আমি এখানে ভ্যালুগুলো বসাই, তোমরাও একটু আমার সাথে সাথে বসাও, কারণ আমি বসাতে গিয়ে যদি ক্যালকুলেটরে ভুল করি। -1, ওইদিকে হচ্ছে প্রথমটায় 0, তারপর হচ্ছে 2, 0, 1, -5, তারপর হচ্ছে 0, -5, 1, -15। তাহলে আমার কারেন্ট I1, এটার ভ্যালু আসছে -15/17, -15/17। I2 আসছে 40/17, I2 40/17। I3 আসছে -55/17, -55/17। তাহলে এই যে দুইটা মাইনাস আসলো, একটা প্লাস আসলো, এটার মানে কি? তাহলে I1 হচ্ছে -15/17। তার মানে এই যে I1 যে আমি এদিকে ধরছি, যে এইভাবে 15/17 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তো সেটার ভ্যালু মাইনাস আসছে, -15/17। তার মানে অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চে এদিকে কারেন্ট যায়, 15/17 অ্যাম্পিয়ার কারেন্ট এইভাবে যায়। তারপর হচ্ছে I2, I2 হচ্ছে 40/17। তাহলে I2 আমি এদিকে ধরছি, এদিকেই আসলে যায় 40/17, এই জন্য প্লাস আসছে। I3 হচ্ছে -55/17। তাহলে I3 যে আমি নিচে ধরছি, তাহলে I3 আসলে উপরের দিকে 55/17 অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। তাহলে তো আমরা সলভ করেই ফেললাম। সৌরভ বলছো ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে কিভাবে করলেন? আমার হাতে আছে হচ্ছে 991 ES প্লাস, ES প্লাস। ওইখানে তুমি মোডে যাও,
মোডে গিয়ে ইকুয়েশন আছে, ইকুয়েশনের ভিতরে ঢুকো, ঢুকে একটা ফরম্যাট আছে এ এক্স বি ওয়াই সি জেড ইকুয়ালস ডি। আমি এইভাবে ধরলে কি দেখা যাবে নাকি কাছে নিয়ে আসবো? এখানে ফরম্যাট হচ্ছে এই যে 2 নাম্বারটা দেখা যাচ্ছে এ এক্স বি ওয়াই সি জেড ইকুয়ালস ডি। ওই এবিসি হচ্ছে ধ্রুবকগুলা, এক্স ওয়াই জেড হচ্ছে যথাক্রমে I1 I2 I3। এইটা এইটা দিলে এরপরে তোমাকে ভ্যালু গুলা বসাইতে বলবে। তুমি এই যে ছকের মধ্যে এই যে এই সহগগুলা আর এই যে ধ্রুবকগুলা এগুলা বসাবা, এটা ইউটিউবেও পাবা। আনাস জিজ্ঞেস করছো 2 লুপের জন্য 2টা কারেন্ট ধরে নিলে সলভ করতে পারতাম না? না, 3টা চলক I1 I2 I3, যেহেতু 3টা চলক তাহলে আমার 3টা ইকুয়েশনই লাগবে, নাইলে হবে না। ওকে, এখন কেউ যদি তোমাকে বলে যে দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এই যে এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এখানে বিভব পার্থক্য কত, এইখানে কত, এইখানে কত, এইটা কি বলতে পারবা? দেখো একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কোনো রেজিস্ট্যান্স নাই, তাই এটার ভোল্টেজ যা এটার ভোল্টেজও তাই। আবার এটার মধ্যে কিছু রেজিস্ট্যান্স নেই, তাহলে এখানেও কিন্তু তাই ভোল্টেজ। একইভাবে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সেম, তাইলে এইখান থেকে এইখানে বিভব পার্থক্য যা, এখান থেকে এখানে তা, এখান থেকে এখানেও বিভব পার্থক্য এক্স্যাক্টলি তাই। বিশ্বাস না হলে চলো আমরা একবার একটু মিলায়ে দেখি। এখানে I2 কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে 5, I2 হচ্ছে 40/17, তাইলে 40/17, 40/17 এটাকে 5 দিয়ে গুণ করলে আসে 11.76। তার মানে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 11.76। তাহলে আমি লিখলাম যে উপরেরটা যদি হচ্ছে VA হয়, এটা যদি হচ্ছে VB হয়, তাহলে উপরেরটার তুলনায় নিচে 11.76 ভোল্ট কম, তাহলে হচ্ছে VA মাইনাস VB ইকুয়ালস 11.76। এটা তো আমি এখান থেকে বললাম। এখান থেকেও কি সেম হবে? এটা যদি VA হয়, এটা যদি VB হয়, তাহলে এটাও কি সেম হবে? VA মাইনাস VB হচ্ছে এত, অবশ্যই হওয়া উচিত। আসো দেখি হয় কিনা। কারেন্ট দেখতেছি আমরা উপর থেকে নিচে নামতেছে, কিন্তু I3 এর ভ্যালু হচ্ছে নেগেটিভ -55/17, তার মানে কারেন্ট নিচ থেকে উপরে উঠতেছে। তাহলে আমরা নিচে এখানে যাচ্ছিলাম ভিবি তে, তার থেকে ব্যাটারি পার হইলে, ব্যাটারি তো 15 ভোল্টের, তাহলে 15 যোগ হবে, তাহলে ভিবি থেকে +15 পাইলাম। তাহলে হচ্ছে আমি +15 করলাম, +15 করে তার সাথে এইবার এখানে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যেতে গেলে ভোল্টেজ ড্রপ হবে। কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? রেজিস্ট্যান্স কত? 1 ওহম। তাহলে এই ভোল্টেজ ড্রপটা এখানে বিয়োগ করব আমরা, 1 ওহম। ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত? নিচ থেকে উপরে 55/17, তাহলে 55/17। তাহলে 15 থেকে এটা বিয়োগ করলে এক্স্যাক্টলি 11.76 আসে। তাহলে এইখানে এটার থেকে যদি আমরা হচ্ছে এইভাবে হিসাব করতে চাই, VA মাইনাস VB ইকুয়ালস 15 মাইনাস 1 ইন্টু 55/17, তাতে এক্স্যাক্টলি 11.76 আসে। 73 না, 76। তোমরা এখন নিজের একটু হিসাব করে দেখবা এই দুই প্রান্তের বিভব পার্থক্য 11.76 আসে কিনা। এটাই আসবে অফকোর্স। তাহলে এগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফাইন্ড এখানে। আচ্ছা, এটা তো দেখলাম, তাইলে আমরা দুই প্রান্তের বিভব পার্থক্যও এখন বের করতে পারি কেসিএল ইউজ করে, কেভিএল ইউজ করে। তাহলে নেক্সট, কেসিএল কেভিএল তো আমরা একবার রিক্যাপ দিছি, কারশফের দ্বিতীয় সূত্র আমরা অঙ্কও দেখছি। এবার সিম্পল সার্কিট সমাধান করব। সিম্পল সার্কিট সমাধান করা বলতে কি বোঝায়? এই যে এটা একটা সিম্পল সার্কিট। সিম্পল সার্কিট সমাধান করা মানে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এর দুই প্রান্তের ভোল্টেজ কত, এইটা ঠিকমতো বের করতে পারা, তাহলে আমরা বলবো আমাদের সার্কিট সলভড। চলো এটা আমরা স্টেপ বাই স্টেপ করি। এই যে একটা পাইছি, আমি পরের ছবিতে বেশি মাথা ঘামাবো না, একবার খালি মাথা ঘামাবো। ওই যে দেখছি 4 আর 2 এরা হচ্ছে সিরিজ, তাহলে এই 4 আর 2 কে সিরিজ করে আমি 6 বানাবো। বানায়ে আমি এই পুরা সার্কিটটাকে আবার আঁকবো। এখানে 3, এখানে 4, এখানে আর কিছু নাই, এখানে হচ্ছে 4 আর 2 মিলে 6 হয়েছে, আর এখানে একটা 3 ছিল। এই
আর এখানে নিচে একটা রেজিস্ট্যান্স আছে অবশ্য, এটা 2। এই যে, তাহলে আমি একটা স্টেপ নিলাম, আমি বেশি মাথা ঘামাবো না, একবার মাথা ঘামাবো। তাহলে এখানে 3 আর 6 দেখা যাচ্ছে প্যারালাল। 3 আর 6 কে প্যারালাল করলে কত হয়? 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স। প্যারালাল করলে কি হয়? ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়। এখন দুইটার বেলায় আমরা শর্টকাট ট্রিক ইউজ করতাম কি জানি, গুণফল বাই যোগফল। তো গুণফল হচ্ছে 3 6 18, যোগফল হচ্ছে 3 আর 6 9, 18/9 হচ্ছে 2। তাহলে 3 আর 6 কে প্যারালাল করলে 2 হয়। তাহলে আমি একবার মাথা ঘামাইলাম, তাহলে এখানে 3 পাইছি, 4 পাইছি, এগুলো আগে থেকে ছিল। আর এখানে হচ্ছে 6 আর 3 প্যারালাল হয়ে 2 হয়েছে। আর এখানে হচ্ছে আগে থেকে একটা 2 ছিলই। এবারও আমি একবার মাথা ঘামাবো। এই যে এই 2 আর নিচের 2, এটা কি সিরিজ না প্যারালাল? এটা একটু বলো তো সবাই, এটা আমি সবার কাছ থেকে একটু জানতে চাই। এই যে এই 2 আর নিচের 2, এরা কি সিরিজ নাকি প্যারালাল? ঝটপট বলো দেখি, কে আগে বলতে পারো। যে আগে বলবা তাকে আজকে 5 পয়েন্ট। আচ্ছা, রুসিব অ্যান্সার দিয়ে ফেলছো, বলছো যে সিরিজ। মেরাজ বলছো সিরিজ, জুবাইর বলছো সিরিজ, ভেরি গুড। আনাসও বলছো সিরিজ। তাহলে যারা যারা অ্যান্সার দিছো সিরিজ, তাদের 5 পয়েন্ট। তাহলে সিরিজ, কিন্তু এরা অনেকে করবে কি, আচ্ছা এটা এইভাবে আঁকা, এটা এইভাবে দুইটাই শোয়ানো, তাহলে মনে হয় প্যারালাল। দ্যাট ইজ নট দ্য কেস, এরা সিরিজ সিরিজ। তারপর হচ্ছে এর আগেও আরো কে কে অ্যান্সার দিছো? খাদিজা দিছো, পুষ্প দিছো, তাসমিয়া, আয়েশা, তোমরা সবাই অ্যান্সার দিছো সিরিজ, ভেরি গুড। তাহলে এই দুটো কিন্তু সিরিজ। তাহলে এই যে 2 আর 2 এরা সিরিজ হয়ে হয়ে যাবে 4। তাহলে আমি আরেকবার একটু মাথা ঘামাইলাম, এখানে 3 ছিল, 4 ছিল, এখন এই দুইটা সিরিজ হয়ে হয়েছে 4। এইবার আবার একবার মাথা ঘামাবো, 4 আর 4 প্যারালাল। 4 আর 4 কে প্যারালাল করলে কত হয়? 1/4 প্লাস 1/4 হোল ইনভার্স, তাইলে হবে 2। আর এখানে আছে 3। লাস্ট আরেকবার মাথা ঘামাবো, তাইলে হচ্ছে 3 আর 2 সিরিজ করলে হয় 5। এখানে ভোল্টেজ ছিল 10। এবার আমি অন্য কালারের একটা কালি নিলাম। দেখো, 10 আর 5, 10 ভোল্ট, 5 ওহম। তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাবে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কি, সিরিজে তো কারেন্ট সেম থাকে। তাহলে এটার ভিতর দিয়েও 2 অ্যাম্পিয়ার, এটার ভিতর দিয়েও 2 অ্যাম্পিয়ার। কিন্তু 3 দুগুণে তাইলে এখানে 6 ভোল্ট, আর 2 দুগুণে এখানে তাইলে 4 ভোল্ট। এদের দুই প্রান্তের বিভব পার্থক্য গুলা, এই 4 আর 6 যোগ করলে আবার অরিজিনাল 10 ফেরত পাবো। এইবার পাশের ছবিতে যাই। এই যে এই 2, এটার দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 4। প্যারালালে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। তো এই 4 4 প্যারালাল হয়েই তো 2 হয়েছে। তাহলে এদের দুই প্রান্তেও এক্স্যাক্টলি সেই 4 ভোল্ট বিভব পার্থক্য বজায় থাকবে। কারণ এই 4 4 প্যারালাল হয়েই 2 হয়েছে, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে এটাও 4 ভোল্ট, এটাও 4 ভোল্ট। এখন 4 ভোল্ট ও পাচ্ছে, 4 ভোল্ট ও পাচ্ছে, তাহলে 4 ভোল্ট বাই 4 ওহম, এই 1 অ্যাম্পিয়ার। 4 ভোল্ট বাই 4 ওহম, এই 1 অ্যাম্পিয়ার। তাহলে এদিকে যাচ্ছিল হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার, আর এখন এই দুইটা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে। গুড, ভেরি গুড। তাহলে এইবার আবার আগের ছবিতে ফিরে আসি। এই 4 কোত্থেকে আসছে? 2 2 সিরিজ হয়ে। সিরিজে জানি কি সমান থাকে? কারেন্ট। তাহলে এই 4-এর ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার যায়, তাহলে এই 2 এবং এই 2 উভয়ের ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার করেই কারেন্ট যাবে। কিন্তু 2 একে 2, তাহলে এখানে 2 ভোল্ট আছে, 2 একে 2, তাহলে এখানে 2 ভোল্ট আছে। এদের ভোল্টেজ গুলো আমি লিখে ফেললাম। এবার আরো এক ঘর পিছাই। দেখো তো, এই 2 এর ভোল্টেজ কত? 2 ভোল্ট না? তো 2 ভোল্ট তো হচ্ছে এই মানে এই 2 আসছে তো 6 আর 3 প্যারালাল হয়ে, প্যারালালে তো ভোল্টেজ সমান থাকে। তাহলে এই 2 ভোল্ট আমি এই দুই প্রান্তের মধ্যে পাবো। তাহলে 2 কে 6 দিয়ে ভাগ করলে 2/6 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এটার ভিতর দিয়ে। আর 2 কে 3 দিয়ে ভাগ করলে 2/3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে নিচের ব্রাঞ্চের ভিতর দিয়ে। তাহলে এদের কারেন্ট গুলোও আমি পেয়ে গেলাম। এখন তার আগের ছবিতে যাব। এই যে 6, এটা তো পাইছিলাম 2 আর 4 সিরিজ করে। সিরিজে কি সমান থাকে? কারেন্ট। এটার কারেন্ট কত? 2/6 মানে 1/3। তাহলে এখানেও 1/3 অ্যাম্পিয়ার, 1/3 অ্যাম্পিয়ার। 1/3 অ্যাম্পিয়ার হইলে এখানে হচ্ছে 4/3 ভোল্ট, 1/3 অ্যাম্পিয়ার হইলে এখানে 2/3 ভোল্ট। এই হচ্ছে কাহিনী। এখন তুমি দেখো এমন কোন রেজিস্ট্যান্স আছে কিনা যেটার কারেন্ট বা ভোল্টেজ তুমি জানো না। তুমি সব জানো। যেমন এই 3 ওহম, এটার কারেন্ট তো আমি এই যে এখানে লিখছি, এটার কারেন্ট হচ্ছে 2/3 অ্যাম্পিয়ার। এটার ভোল্টেজ কত? ওই যে 2 ভোল্ট, তাহলে এই যে এখানে 2 ভোল্ট লিখে দিলাম। তারপর হচ্ছে এই 2 ওহমেরটা কি জানি? হ্যাঁ,
1 এম্পিয়ার 2 ভোল্ট, তাহলে এটার ভিতর দিয়ে হচ্ছে 1 এম্পিয়ার যাচ্ছে, 2 ভোল্ট এটার বিভব পার্থক্য। তারপর হচ্ছে এই তিনেরটা কি জানি? হ্যাঁ জানি, তিনেরটা তো এইখানেই বের করছি, 2 এম্পিয়ার 6 ভোল্ট, তাহলে এটার ভিতর দিয়ে 2 এম্পিয়ার যাচ্ছে, 6 ভোল্ট যাচ্ছে, বের করছি। 4, এই চারেরটা এইখানে বের করা আছে, এই চারের দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 4 ভোল্ট, কারেন্ট 1 এম্পিয়ার, তাহলে এটার ভিতর দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট যায়, এটার বিভব হচ্ছে 4 ভোল্ট। তাহলে এই ছবিতে সবগুলার কারেন্ট ভোল্টেজ লেখা আছে, সো আওয়ার সার্কিট ইজ সলভড। তো এটা হচ্ছে সিঙ্গেল একটা সিম্পল সার্কিট সলভ করার টেকনিক, যে আমরা ধাপে ধাপে তুল্য রোধ বের করতে করতে যাব, আবার ফিরে আসবো কারেন্ট ভোল্টেজ বের করতে করতে। আচ্ছা, মিরাজ বলছে যে এইভাবে তো কখনো ভাবি, ইন্টারেস্টিং। হ্যাঁ আসলেই ইন্টারেস্টিং, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করলে অনেক জটিল সার্কিট তুমি সলভ করতে পারবে হাতে হাতে, জাস্ট একদম হাতে হাতে। সো জটিল সার্কিট গুলো সলভ করা সম্ভব। তো চলো আমরা আরেকটু সামনে আগাই। এটা তো বর্তনী সমাধানের আমরা একটা সিম্পল টেকনিক দেখলাম, এইবার আমরা সুপারপজিশন দেখব। হোয়াট ইজ সুপারপজিশন? এইটা একটা অ্যাডভান্স টেকনিক। আমরা একটা কাজ করি, আমরা সুপারপজিশনের জন্য এই যে একটা সার্কিট নিছি, এই সার্কিটটা সলভ করে দেখি কেমন হয়। তোমাদের কাজ হচ্ছে তোমরা এটাকে কেসিএল কেভিএল দিয়ে সলভ করবা। কেসিএল কেভিএল দিয়ে সলভ কেমনে করতে হয় আমরা তো আজকে দেখছি, ওইভাবে সলভ করে মিলাবা যে এক্স্যাক্টলি সেম অ্যান্সারটা আসে কিনা। আর এখানে আমি যেটা করব, সুপারপজিশন দিয়ে সলভ করব। তাহলে আসো সুপারপজিশন দিয়ে সলভ করি এইটা। তাহলে সুপারপজিশন দিয়ে কেমনে সলভ করব? সুপারপজিশন জিনিসটা কি দেখো, এইখানে কি আছে? এটা একটা ভোল্টেজ সোর্স, এটা তো রেজিস্ট্যান্স, 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 এইটা আর একটা ভোল্টেজ সোর্স। সুপারপজিশনে যেটা করতে হয়, একটা রেখে অন্য সব সোর্স অফ করে দিতে হয়। যেমন ব্যাটারি অফ করার উপায় কি? এখানে ব্যাটারিটাকে খুলে ফেলবা, খুলে শর্ট করে দিবা, তাহলে ব্যাটারি এখান থেকে চলে গেল, এটাই হচ্ছে ব্যাটারি আমি অফ করে দিলাম। তাহলে সার্কিট থেকে সরায়ে এটা শর্ট করে দিব। তাহলে আমরা শুধু এই 27 ভোল্টেরটাকে অন রাখবো, 16 ভোল্টেরটাকে অফ রাখবো। তাইলে আমার সুবিধা কি দেখো, আমি এইখানে হচ্ছে একটা ছবি আঁকতেছি, 6, এখানে হচ্ছে 12, আর ওইখানে হচ্ছে 4 ওহম, 4 ওহম। আর এখানে কি করছি, ওই যে শর্ট করে দিছি, ওই ব্যাটারি তো আর নাই, শেষ। এই যে এই সার্কিটটা সলভ করা অনেক ইজি না? কারণ এখানে দুইটা ব্যাটারি থাকলে দুইটা আবার তাও অসমান, তাহলে আমাকে কিসে যাইতে হইতো? কেসিএল কেভিএল এ যাইতেই হইতো। বাট এখন এইটা সলভ করতে আমার কেসিএল কেভিএল এ যাইতে হবে না, আমি মুখে মুখে সলভ করতে পারবো। দেখবা কেমনে? আমার এখানে ব্যাটারি কত আছে? 27 ভোল্ট না? তুমি একটু চিন্তা করো, দরকার হলে নিজে কইরো, এই যে 4 আর এই যে 12, এরা কি প্যারালাল? দুইটা প্যারালাল থাকলে কেমনে বাইর করে? গুণফল বাই যোগফল, 4 12 48 ডিভাইডেড বাই 16, 3। তার মানে এখানে আসলে 3 আছে, 6 আর 3 কত হয়? 9। তাহলে এখানে 9 অ্যাম্পিয়ার, সরি 9 ওহম রোধ আছে। 27 কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3 অ্যাম্পিয়ার কারেন্ট পাই, 3 অ্যাম্পিয়ার। এটা একটা সিম্পল সার্কিট যেটা আমরা এখানে সলভ করছি, এই যে এখানে সিম্পল সার্কিট সলভ করছি না? তো এইটা কিন্তু এরকম একটা সিম্পল সার্কিট, কারণ একটাই ব্যাটারি। সিম্পল সার্কিট তুমি সলভ করো, করে এগুলার কারেন্ট গুলা লেখো। তা আমি মুখে মুখে সলভ করে ফেলছি, এই জন্য মুখে মুখে লিখতেছি। কি করছি, তোমার যুক্তিও দিছি আমি, যে দেখো এই 4 আর 12 প্যারালাল করলে হয় 3, তাহলে 6 আর 3 হয়েছে 9। 27 কে 9 দিয়ে ভাগ করলে 3 অ্যাম্পিয়ার হয়, এই যে 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার যখন এখানে যাবে, দেখবে এখানে যত রেজিস্ট্যান্স, এখানে 3 গুণ রেজিস্ট্যান্স, তাহলে 1:3 যোগ করলে কত হয়? 4। তাহলে 3 কে আমি 4 দিয়ে ভাগ করি, 1 ভাগ কারেন্ট এদিকে দিব, 3 ভাগ কারেন্ট এদিকে দিব। তাহলে হচ্ছে 3 কে আমি 4 দিয়ে ভাগ করছি, 3 ভাগ কারেন্ট এদিকে দিব। তাহলে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল ইউজ করলাম আর কি। তাহলে কারেন্ট ডিভাইডার ল অনুযায়ী এখানে হচ্ছে 9/4 অ্যাম্পিয়ার গেছে, আর এখানে হচ্ছে 3/4, 3/4 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে গেছে, এইটাই। তাইলে আমার এটার কারেন্ট জানা, এটার কারেন্ট জানা, এটার কারেন্ট জানা হয়ে গেছে। এই পর্যন্ত আমি একটু রেখে দেই, এই পর্যন্ত আমি একটু রেখে দেই। এখানে কারেন্টটা কত? 9/4 অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে 3/ও এ লিখছি কেন, হায় হায়, 3/4 অ্যাম্পিয়ার। তাহলে এটার কারেন্ট জানলাম, এটার কারেন্ট জানলাম, এটার কারেন্ট জানলাম ডিরেকশন সহ। এইবার আমরা একটা কাজ করি, ওই যে তোমরা অনেকে তো পারো এটা, হ্যাঁ
এক্সামে কি এইভাবে ছবি এঁকে অ্যান্সার করতে পারবা কিনা? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই করতে পারবা। এইবার দেখো, আমি উল্টা কাজটা করব। আমি ওইটা বন্ধ করে দিয়ে এটা অন রাখবো। তাহলে এই পাশে নাই 6 ওহম, 4 ওহম, 12 ওহম। এইখানে এই ব্যাটারিটা আছে, সেটা কত? 16 ভোল্টের ব্যাটারি। আর এখানে নাই, ওকে আমি উঠাই দিয়ে শর্ট করে দিছি। এখন একটু চিন্তা করো তো, এই যে এখন কে কে প্যারালাল একটু তাকাও। এই যে 6 আর 12 এরা প্যারালাল। 6 আর 12, 6 আর 12 কে প্যারালাল করলে কত হয়? 6 আর 12 কে প্যারালাল করলে 6 12 72 ডিভাইডেড বাই হচ্ছে 18। তাহলে কত আসতেছে 72/18? 4ই আসতেছে, ঠিক আছে। তাহলে 4 আসতেছে। তাহলে এইখানে 6 আর 12 প্যারালাল করলে আসতেছে 4, 4-এর সাথে 4 যোগ করলে 8, 16 আছে। আর এখানে 8 ওহম আছে। 16 ভোল্টকে 8 ওহম দিয়ে ভাগ করলে এই দিক বরাবর 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, এদিক বরাবর 2 অ্যাম্পিয়ার। সেই 2 অ্যাম্পিয়ার এখানে এসে ভাগ হয়ে যাবে। এইখানে রেজিস্ট্যান্স গুলো কি 1:2 অনুপাতে আছে, তাহলে যোগ করলে 3। তাহলে 2-কে 3 দিয়ে ভাগ করে 1 ভাগ দিব এদিকে, 2 ভাগ দিব এদিকে। এই, তাহলে এদিকে 2/3 অ্যাম্পিয়ার আর এদিকে হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। কারেন্ট ডিভাইডার ল ইউজ করছি। তাহলে এটারও কারেন্ট গুলো আমি জেনে গেলাম ডিরেকশন সহ। তাহলে এগুলা সলভ করা আমার জন্য অনেক ইজিয়ার না? হ্যাঁ, ইজিয়ার। এইবার এই দুইটা সিচুয়েশন আমি সুপার ইম্পোজ করব এখানে। এই জন্য এটার নাম সুপার পজিশন। এই দুইটা সিচুয়েশনকে সুপার ইম্পোজ করব। আসো সুপার ইম্পোজ করি। এই ছবি অনুযায়ী 6-এর ভিতর দিয়ে ডানে যায় 3 অ্যাম্পিয়ার, ওইটা অনুযায়ী বামে যায় 4/3 অ্যাম্পিয়ার। তাইলে হচ্ছে এই এই দুইটার মধ্যে এদিকে 3, এদিকে হচ্ছে 4/3। তাহলে এই যে 6-এর ভিতর দিয়ে এই দিকে 3, উল্টা দিকে 4/3। 3 আর 4/3 এর মধ্যে কে বড়? 3 বড়। তাহলে তুমি 3 থেকে 4/3 বিয়োগ করে দাও, তাহলে 5/3 পাবা। তাহলে এই দুইটা কম্বাইন করে আমি পাইলাম এই দিকে 5/3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ফাইনাল। সুপার ইম্পোজ করছি যে এই ছবি অনুযায়ী এদিকে 3, এই ছবি অনুযায়ী উল্টা দিকে 4/3, তাহলে যোগ করলে 5/3। এইবার এই 4-এ আসো। এই 4-এ এই ছবি অনুযায়ী এদিকে যাওয়ার কথা 2, আর এই ছবি অনুযায়ী এদিকে যাওয়ার কথা 9/4। তাহলে যেদিকে যাওয়ার কথা 9/4। তাহলে এই দুটোর মধ্যে কে বড়? 9/4 বড়। তাহলে হচ্ছে 9/4 থেকে 2 বিয়োগ করে দিলাম, তাহলে 1/4 আসে। তাহলে এই দিকে যাবে কারেন্ট, তাহলে এদিকে যাবে 1/4 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল কারেন্ট। যেটা বড়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার দিকে দিকটা দিয়ে দিচ্ছি। এইবার 12, এইটা অনুযায়ী নিচের দিকে 3/4, এইটা অনুযায়ী নিচের দিকে 2/3। তাহলে নিচের দিকে 3/4, নিচের দিকে 2/3। তাহলে এটার কারেন্ট নিচের দিকেই যাবে। 3/4 এর সাথে তুমি হচ্ছে 2/3 অ্যাড করো, তাহলে 17/12। তাহলে এখানে হচ্ছে 17/12 অ্যাম্পিয়ার। 17/12 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে এইটা হচ্ছে ওর অ্যাকচুয়াল কারেন্ট। তাহলে অনেক সহজে আমরা পুরোটা কিন্তু সলভ করে ফেললাম। একটু ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করতে হবে? দেখো তো, এই যে এই কারেন্টটা ঢুকছে, এইটা বের হইছে, এইটা বের হইছে, তাহলে এই দুইটা যোগ করলে তো এটার সমান হওয়ার কথা। তাহলে নিচে গেছে 17/12, এদিকে গেছে 1/4। তাহলে আমি 17/12 তার সাথে 1/4 অ্যাড করলাম, দেখতে হবে 5/3 হয় কিনা। এক্স্যাক্টলি 5/3 হয়। তাহলে কেসিএল হোল্ড করে, তার মানে আমাদের হিসাব ঠিক আছে। সো এইটাকে বলে সুপারপজিশন মেথড। কি বলে এটাকে? সুপারপজিশন মেথড। তাহলে সুপারপজিশনটা কি বোঝা গেছে? এইভাবে দিলে মানে সুপারপজিশন করে আমার সুবিধাটা কি? তুমি তো বলতে পারো, কই ভাই, আমার তো দুইটা ছবি আঁকতে হইলো, আবার কত যোগ বিয়োগ করতে হইলো, তার চেয়ে তো আমার হচ্ছে এই ভালো ছিল, কেসিএল কেভিএল ভালো ছিল। ছিল কিনা দেখো। কারণ সুপারপজিশন করতে গেলে ধরো আমার বর্তনীটা আরেকটু মনে করো জটিল, ধরলাম এইরকম। এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি আছে, এখানে ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স 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 রেজিস্ট্যান্স। তোমার এইখানে তাহলে পাথওয়ে কয়টা বলো তো? একটা কারেন্ট
দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, চারটা কারেন্ট, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। বাপরে বাপ, আটটা ইকুয়েশন সলভ করা কি সহজ না কঠিন? আটটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করা অনেক 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 কঠিন। এখানে কিন্তু আটটা ব্রাঞ্চ, তুমি ভাইবো না এখানে চারটা ব্রাঞ্চ। এই যে এইখান থেকে এই পর্যন্ত এই একটা ব্রাঞ্চ, এটা তো নোড, এখান থেকে আবার এদিকে এদিকে কারেন্ট যাবে, তাহলে এটা একটা আলাদা ব্রাঞ্চ, এটা একটা আলাদা ব্রাঞ্চ, আলাদা ব্রাঞ্চ, আলাদা ব্রাঞ্চ, আলাদা আলাদা আলাদা। ও আমি ওগুলোতে রেজিস্ট্যান্স দেই নাই, দিয়ে দিলাম, এই যে রেজিস্ট্যান্স 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 দিয়ে দিলাম, এই যে এরকম। তাহলে এখানে টোটাল আসলে আটটা ব্রাঞ্চ। তাহলে আটটা ইকুয়েশন সলভ করা সো ডিফিকাল্ট। তো আমরা যেটা করব, পর্যায়ক্রমে যে কোনো একটা ব্যাটারিকে অন রেখে বাকিগুলো অফ করে দিব, শর্ট করে দিব, শর্ট করে দিব, শর্ট করে দিব। তাইলে এটা একটা সিম্পল সার্কিটে পরিণত হবে, যেটা সলভ করা অনেক ইজি। তাহলে এরকম কয়টা ছবি সলভ করতে হবে আমাকে? চারবারে চারটা অন করে চারটা সলভ করবো, এগুলো হাতে হাতে মুখে মুখে সলভ করা যায়, করে খালি ওইভাবে যোগ বিয়োগ করব। তাইলে অনেক ইজিলি এটা হচ্ছে সলভ করা সম্ভব। এইটা হচ্ছে সুপার পজিশনের পাওয়ার, রাইট? আনাস বলছো যে ইন সিম্পল টার্মস আমরা সার্কিটে প্রত্যেকটা ব্যাটারির ইফেক্ট আলাদা করে হিসাব করলাম। এক্স্যাক্টলি, তুমি খুব ভালোভাবে এটা ধরছো, এক্স্যাক্টলি। আর রুসিব বলছো ভাইয়া ভেরি ক্লিয়ার, ভেরি গুড। তাসমিয়া বলছো যে একটা সার্কিট তো অনেক ভাবে সলভ করা যায়, আসলেই অনেক মজা, আসলেই অনেক ভাবে সলভ করা যায়। শেষ করি নাই কিন্তু, আরো আছে, আজকে আরো দেখবো তো। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক। এখানে বর্তনীতে I1 I2 I3 বের করতে হবে সুপার পজিশন দিয়ে। এটা হোমওয়ার্ক, নিজের মতো করে করবা। এইবারে আসো নোডাল অ্যানালাইসিস। এইটা আরেকটা মেথড। খবরদার ঘুণাক্ষরেও বাইরে গিয়ে কাউকে বলবা না যে ভাই আজকে ক্লাসের মধ্যে নোডাল অ্যানালাইসিস পড়াইছে, বলবা না। কারণ নোডাল অ্যানালাইসিস নাম দিয়ে এটা তোমাদের সিলেবাসে নাই। কিন্তু এই অঙ্ক কিন্তু তোমাদের দিবে, দিতেই পারে, ইভেন পরীক্ষায় আসছেও এরকম অঙ্ক, আমি দেখাবো না। ভর্তি পরীক্ষায় আসছে, তারপরে অনেক সময় এইচএসসি পরীক্ষায় না আসলেও যে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় আমি দেখছি, টেস্ট পেপারের মধ্যে অঙ্ক কিন্তু ঠিকই দিছে, বাট নোডাল অ্যানালাইসিস কথাটা তো আর কোথাও উল্লেখ নাই। তাই কাউরে বলার দরকার নাই যে আমরা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর একটা হচ্ছে টপিক পড়তেছি নোডাল অ্যানালাইসিস। সো নামটা তোমাদের জানা থাকলো আর কি, বাট টেকনিকটা দেখো, খেয়াল করো কেন এটা নোডাল অ্যানালাইসিস। এখানে হচ্ছে আসলে দুইটা নোড আছে, এটার পরে আবার আরো অ্যাডভান্স টেকনিক আছে সুপার নোড অ্যানালাইসিস, তো এটাতে আমরা যাব না আপাতত। এখানে আসলে দুইটা নোড আছে, একটা হচ্ছে উপরেরটা, নোড মানে কি সংযোগস্থল, এইটা 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 এইটা, এরা আসলে একই বিন্দু, এরা আসলে একই বিন্দু, কারণ এখান থেকে এখানে রেজিস্ট্যান্স নাই, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স নাই, এখান থেকে এখানে রেজিস্ট্যান্স নাই। আর এটার ভোল্টেজ কত? ভি। আর এখানে হচ্ছে এই চারটা একই বিন্দু, এটার ভোল্টেজ আমরা ধরলাম 0। তো আমার কাজ হচ্ছে এই যে আমরা কারেন্ট গুলো দেখতে পাচ্ছি I1 I2 I3 I4, এদের ভ্যালু বের করা। এখন আমি যদি এটা কেসিএল কেভিএল দিয়ে করতে চাই, তাহলে এখানে লুপ দেখো কতগুলা, আমার এতগুলা ইকুয়েশন লাগবে। আবার হচ্ছে এটাকে আমি যদি ওই সুপার পজিশনেও করতে চাই, তাও আমার একটা একটা করে ব্যাটারি অন অফ করতে করতে সারাদিন লেগে যাবে, মানে অনেক সময় লাগবে আর কি। বাট এখানে লাকিলি যেহেতু উপরের সবার ভোল্টেজ সমান, নিচের সবার ভোল্টেজ সমান, এটা আমরা আরেকটা মেথডে সলভ করতে পারি, সেটাই হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তুমি একটু দেখো, উপরের সবগুলা সেম বিন্দু না? তাহলে সেম বিন্দু থেকে I1 I2 I3 I4 কারেন্ট বের হইছে। কি হইছে? কারেন্ট বের হইছে। তাহলে একটা বিন্দু থেকে যতগুলা কারেন্ট বের হয় ইকুয়ালস যতগুলা কারেন্ট ঢুকে, কিন্তু কিন্তু ঢুকে নাই, সবই তো বের হইছে। তাহলে সবই বের হইলে আমি কি লিখতে পারি? আমি সিম্পলি লিখতে পারি যে উপরের বিন্দু থেকে I1 বের হইছে, I2 বের হইছে, I3 বের হইছে, I4 বের হইছে, চারটাই বের হইছে, ঢুকে নাই কেউ, তাহলে ইকুয়ালস 0। ঢুকছে 0, সবগুলাই বের হইছে। তোমার কাজ শেষ, তুমি ইকুয়েশন বানায় ফেলছো। এবার আসো দেখি I1 এর ভ্যালু কি লিখতে পারি আমি। I1 কি? উপর থেকে নিচে একটা কারেন্ট যাচ্ছে দেখানো হয়েছে, মানে কি উপরের ভোল্টেজটা কত? ভি, নিচের ভোল্টেজটা কত? 0। তাহলে যেটা ভি এটা 0। তাইলে ভি ভোল্টেজের কারণে এই যে এই কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এখন একটু দেখো তো, এখানে একটা ব্যাটারি আছে না 3 ভোল্টের E1, ও কি করবে? ওর পজিটিভ মাথা কোন দিকে? উপরের দিকে না?
তো ও তো কারেন্ট উপরের দিকে ঠেলা দেওয়ার চেষ্টা করবে, ব্যাটারি পজিটিভ মাথা দিয়ে কারেন্ট বের হইতে চায়, তাহলে ও হচ্ছে বাংলা কথায় বলতেছি, ও কারেন্ট উপরের দিকে ঠেলা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার I1 তো নিচে নামতেছে, তাহলে ও I1 কে বা এই যে ভি কে এখানে কারেন্ট প্রবাহিত হইতে বাধা দেয় নাকি হেল্প করে, কোনটা করে, বাধা নাকি হেল্প, এইটা বলো, বাধা দেয় নাকি হেল্প করে, এক কথায় বলো। ও, আনাস একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করছো, যে সুপার পজিশন যখন আমরা করতেছিলাম তখন ব্যাটারি শাটডাউন করলাম, বাট ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কি আমরা অফ করব নাকি অন রাখবো, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকবে, ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তো এখানে দেখাই নাই, বাট ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি থেকে থাকে, যদি লেখা থাকে ওটা থাকবে, শুধু ব্যাটারির ভোল্টেজটা থাকবে না। বাধা দেয়, বাধা দেয়, সবাই বলছো বাধা দেয়, গুড, ভেরি গুড, বাধা দেয়, তাহলে বাধা দেয়, তাহলে ভি কে এই E1 বাধা দেয় তার পোলারিটির কারণে, তাহলে I1 এর জায়গায় আমরা লিখতে পারবো ভি মাইনাস E1, কারণ ভি কে সে বাধা দিছে, ডিভাইডেড বাই এই ব্রাঞ্চে কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এই যে এইটা R1, তাহলে R1 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ভি মাইনাস E1 ডিভাইডেড বাই R1 প্লাস I2 কে আমি কি লিখতে পারবো, I2 কে লিখতে পারবো এই যে এখানে ভি আছে, এখানে জিরো আছে, তাহলে ও তো নিচের দিকে কারেন্ট পাঠাতে চায়, কিন্তু এই ব্যাটারি এটাও তো উপরে প্লাস, তো উপরে কারেন্ট ঠেলা দিতে চায়, ও তো বাধা দিবে, তাহলে I2 কে আমরা লিখতে পারি ভি মাইনাস E2 ডিভাইডেড বাই R2। I3 কে কি লিখতে পারি, I3 কে লিখতে পারি এখানে ভি আছে এখানে জিরো আছে, আচ্ছা I3 নিচে যাইতে চায়, এই ব্যাটারির পজিটিভ তো নিচের দিকে, তাই ও তো নিচেই কারেন্ট পাঠাতে চায়, তাহলে তো হেল্প করে আরো, তাহলে হেল্প যদি করে তাহলে ভি প্লাস E3 ডিভাইডেড বাই এখানে R3 আছে, আর এই যে এইখানে I4, I4 কে আমি কি লিখতে পারি, এখানে ভি এখানে জিরো, তাহলে এখানে তো কোনো ব্যাটারি ফ্যাটারি কিছু নাই, তাহলে বিভব পার্থক্য কত, ভি ডিভাইডেড বাই আর, তাহলে হচ্ছে ভি ডিভাইডেড বাই আর ইকুয়ালস জিরো, তাহলে এই যে এটা লিখলাম ইনাফ, আমার এখান থেকে ওই যে ভোল্টেজটা বের হয়ে যাবে, ভি ভোল্টেজটা বের হয়ে যাবে, ভি বের হয়ে গেলে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট এই যে এই টার্মগুলা প্রত্যেকটা টার্মই তো বের করতে পারবা, তাহলে আসো আমরা এখন ভ্যালু বসাই, ভি জানি না, E1 হচ্ছে 3, R1 হচ্ছে 1, ভি জানি না, E2 হচ্ছে 5, R2 হচ্ছে 2, ভি জানি না, E3 হচ্ছে 6 আর R3 হচ্ছে 3, ভি জানি না, ক্যাপিটাল আর হচ্ছে 10, ক্যাপিটাল আর হচ্ছে 10 ইকুয়াল 0, দেখো তো ভি এর ভ্যালু কত আসে, আরে মিমের হচ্ছে নেটের অবস্থা খারাপ, দেখো ভি এর ভ্যালু কত আসে, 1.81, হ্যাঁ 1.81, তাহলে ভি ইকুয়ালস 1.81 ভোল্ট, তাহলে আমি এখন I1 I2 একটা কিছু বের করে দেখাই, I1 হচ্ছে প্রথম টার্মটা, ভি মাইনাস E1 ডিভাইডেড বাই R1, 1.81 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1.19, মাইনাস 1.19 অ্যাম্পিয়ার, এই কথাটার মানে কি, মানে হচ্ছে আমরা যে I1 নিচে ধরছি, আসলে I1 উপরের দিকে 1.19 অ্যাম্পিয়ার, দ্যাটস ইট, তাহলে I1 বের করছি, এবার চলো I4 বের করি, বাকিগুলো তোমরা বের করে নিও, তাহলে I4 হচ্ছে ভি বাই আর, ভি বাই আর 1.81 ডিভাইডেড বাই 10, 0.181 অ্যাম্পিয়ার, এটা আবার পজিটিভই আসছে, তার মানে এটা উপর থেকে নিচেই যাচ্ছে, এইরকম পারা যাবে না, ওকে আশা করি পারবা, গুড, ভেরি গুড, আচ্ছা, তাহলে এটা তো আমরা একটা নোডাল অ্যানালাইসিস দিয়ে দেখলাম, নেক্সট কেসিএল এন্ড মিলম্যানস থিওরেম,
আচ্ছা, মিলম্যানস থিওরেমটা কি আসো আমরা একটু দেখি। মিলম্যানটা হচ্ছে এখন আমরা যেটা করলাম না, এই যে যেই হিসাবটা করলাম নোডাল অ্যানালাইসিস দিয়ে, এইটারই শর্টকাট করব, এটাই মিলম্যান, আর কিছু না। এটা অনেক সময় পরীক্ষায় আসে, তখন হচ্ছে অবজেক্টিভে ডিরেক্টলি মিলম্যান দিয়ে করা যায়। জিনিসটা কেমন, এখানে আমরা কি করছি, এটা দুই পাশে রেখেও যে এক পাশে একটা আর নিয়ে গেছি। তো এখন আসো দেখি একটা কাজ করি। ধরো তোমাকে আমি বললাম তোমার কাছে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে আমাদের E1, আর এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স R1 হচ্ছে 3 ওহম। আমাদের এই পাশে আরেকটা ব্যাটারি আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স R2 হচ্ছে 2 ওহম, আর এই ব্যাটারিটার হচ্ছে E2, এটা হচ্ছে 3 ভোল্ট। তুমি করলা কি, এই দুইটা ব্যাটারিকে প্যারালাল করলা। কি করলা, দুইটা ব্যাটারিকে প্যারালাল করলা। করার পরে কি করছো, উপরের প্রান্ত থেকে নিচের প্রান্তে একটা আর লাগাই দিছো। আর আর মনে করো হচ্ছে 10 ওহম। তাহলে এইরকম কেসে দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এইটাই মিলম্যানস থিওরেম দিয়ে করে। তাহলে মিলম্যানস থিওরেম অনুযায়ী এখানে যদি আমরা 0 ভোল্ট ধরি, এখানে ভি ধরি, কথাটার মানে কি, এটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি, এটার রেসপেক্টে এটা কত ভোল্ট সেটা আমি জানতে চাচ্ছি। এটার ডিরেক্ট ফর্মুলা আছে। ডিরেক্ট ফর্মুলা হচ্ছে, তুমি কতগুলা ব্যাটারি আছে এখানে, E1 E2 লেখো, E1 E2 আমি লিখলাম। E1 এর ওরিয়েন্টেশন কোন দিকে, উপরের দিকে, তাহলে প্লাস। এটার ওরিয়েন্টেশন কোন দিকে, উপরের দিকে, ওকে, তাহলে প্লাস। প্রত্যেকটাকে আমি ভাগ দিব ওদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে, দিলাম। এখানে কি কোনো রেজিস্ট্যান্সের ব্রাঞ্চ আছে, হ্যাঁ আছে। এখানে কি কোনো ভোল্টেজ আছে, না না, তা তো নাই। তাহলে ভোল্টেজ নাই কিন্তু শুধু রেজিস্ট্যান্স আছে। তাহলে ভোল্টেজ কত আছে, 0 আছে। রেজিস্ট্যান্স কত আছে, আর আছে। তাহলে উপরে প্রত্যেক ব্রাঞ্চের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স গুলা আমি লিখছি। আর নিচে লিখতে হয় শুধু এগুলা বাদ দিয়ে নিচের গুলা। তার মানে 1/R1, 1/R2, 1/R, শেষ। এইটাই মিলম্যানস থিওরেম, আর কিছু না। এটাই মিলম্যানস থিওরেম। তাহলে এখান থেকে এটা বের হয়ে যায়। এটা আসলে আগেরটারই, আগের পেজে যেটা করছি এটারই শর্টকাট। কেমনে দেখো, এই যে এটার শর্টকাট কেমনে, এই যে ভি মাইনাস E1/R1, এটাকে কি লেখা যাবে, V/R1 মাইনাস E/R1। এটাকে কি লেখা যাবে, V/R2 মাইনাস E/R2। তাহলে তুমি যদি এখানে ভি কমন নাও, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R পেয়ে যাচ্ছ। আর বাকিগুলার ওই পাশে নিয়ে যাও, ওই পাশে নিয়ে গেলে প্লাস E1/R1 প্লাস E2/R2 মাইনাস E3/R3, তারপর হচ্ছে 0/R, এটা পাবা। তাহলে ওইটার এটা দিয়ে ভাগ করে দাও, এটাই চলে আসে। জাস্ট এইটার এক লাইন পরের লাইনটাই হচ্ছে এইটা, থিওরিটার পরের লাইনটাই হচ্ছে এইটা। তো এটাই মিলম্যানস থিওরেম, আর কিছু না। এটা কি বুঝছো সবাই? তাহলে ডিরেক্টলি মিলম্যানস থিওরেম দিয়ে এটা সলভ করা যায়। তো আসো তো এখানে একটু বসায় দেখি কত আসে। কত আসে এটা দেখি। আমাদের এখানে 5/3 প্লাস 3/2, 0/10, 1/3, 1/2, 1/10। দেখি কত আসে। ক্যালকুলেটরে করো তোমরা এটা তাড়াতাড়ি। তাহলে হচ্ছে 5/3, 3/2, 0 ডিভাইডেড বাই 1/3, হাফ, 1/10। তাহলে এখানে আসতেছে 3.39, 3.39, 3.39, 3.39। এটাই মিলম্যানস থিওরেম। আচ্ছা, ও লবেরটা আবার বলতে বলছো। লবেরটা হচ্ছে যে ব্যাটারি গুলা যা যা আছে, মানে প্রত্যেক ব্রাঞ্চের যে ভোল্টেজ গুলা, সেগুলাকে ওই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করছি। যেমন এই ব্রাঞ্চে কোনো ভোল্টেজের সোর্স ছিল না, ব্যাটারি নাই, শুধু রেজিস্ট্যান্স আছে, তাহলে 0/R লিখছি, এইটাই। তাহলে 3.39, 3.39 এটাই হচ্ছে ওই মিলম্যানস থিওরেম অনুযায়ী। আচ্ছা, এইটা একটু দেখো, এইটা আমরা এখন বের করতে পারবো না? এটা তো বের করতে পারবো, আর এটা তো আগেই বের করছিলাম। তাহলে চলো এটা এখন একটু মিলম্যানস দিয়ে বের করে ফেলি। তাহলে এখানে এটা যদি 0 হয়, এটার তুলনায় ভি হয়, ভি ইকুয়ালস, এই ব্রাঞ্চে কত আছে, উপরের দিকে 6 ডিভাইডেড বাই 2, এই ব্রাঞ্চে কত আছে, নিচের দিকে 8, তাহলে -8/2।
2। এই ব্রাঞ্চে কত আছে? উপরের দিকে 10, তাহলে 10/2 ডিভাইডেড বাই 1/2, 1/2, 1/2। দেখো কত আসে। 6/2 হচ্ছে 3, আর মাইনাস 8/2 হচ্ছে, তাহলে -4, প্লাস 5 ডিভাইডেড বাই 0.5, 0.5, 0.5, তাহলে হচ্ছে 2.67 আসতেছে। 2.67, 2.67 ভোল্ট। এটা হচ্ছে ভি এর ভ্যালু। তো মিলম্যান থিওরেম দিয়ে ওই ভিটাই বের করে আর কি। এরপরে কারেন্ট তো বের করা যাবেই। তাহলে 2.67 বা 8/3। আচ্ছা, এইটা তো আমরা এর আগে নোডাল অ্যানালাইসিস দিয়ে করছিলাম, তাই না? এটা অলরেডি আমাদের নোডাল অ্যানালাইসিস দিয়ে করা হয়েছিল। এটার অ্যান্সারটা জানি কত আসছিল? এটার অ্যান্সার আসছিল 1.81 ভোল্ট। তো এইটা আমরা একটু মিলম্যান দিয়ে করে দেখি। এটা আমরা একটু মিলম্যান দিয়ে করে দেখি। 1.81 আসার কথা ছিল। তাহলে এইখানে ভি ইকুয়ালস, আমি যদি এক লাইনে লিখতে চাই, তাহলে হচ্ছে উপরের দিকে 3 ডিভাইডেড বাই 1, উপরের দিকে 5 ডিভাইডেড বাই 2, নিচের দিকে 6 ডিভাইডেড বাই 3, ব্যাটারি নাই, 0 ডিভাইডেড বাই 10। তাহলে এখানে 1/1, 1/2, 1/3, 1/10। দেখি তো কত আসে। এখানে হচ্ছে 3 প্লাস 2.5 মাইনাস 2 প্লাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0.5 প্লাস 1/3 প্লাস 1/10, 1.81, এক্স্যাক্টলি 1.81, 1.81। তাহলে এগুলো হচ্ছে অবজেক্টিভে দ্রুত দাগানোর জন্য বা ডিরেক্টলি মিলম্যান থিওরেম দিয়ে দুইটা ভিন্ন তড়িৎচালক শক্তি এবং ভিন্ন অভ্যন্তরীণ রোধের কোষ প্যারালাল করলে তাদের দুই প্রান্তে যে বিভব পার্থক্য হয় সেটা বের করার জন্য এই থিওরেম। বা দুই না, একাধিক আর কি, যতগুলো ইচ্ছা তুমি করো। তাহলে এটা এক্স্যাক্টলি সেম অ্যান্সার আসে। এটাই আমরা দেখতে চাইছিলাম, আর কিছু না। ওকে, হুইস্টন ব্রিজে আসি। হুইস্টন ব্রিজ তোমাদের কি এই তোমাদের আকন ভাই কি হুইস্টন ব্রিজ করাইছিল? হুইস্টন ব্রিজের ব্যালেন্স কিভাবে হয় এটা করানো হয়েছিল কিনা আমাকে বলো। আচ্ছা, হুইস্টন ব্রিজ করা হয়নি, তাহলে আমরা হুইস্টন ব্রিজ করব, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তো ছবিটা একটু ছোট, আমি কি এখানে একটু বড় ছবি একটা এঁকে নিব? পি কিউ আর এস দেওয়া, সবাই একটু দেখো। এখানে ইএমএফ তড়িৎচালক শক্তি ই আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে পি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে কিউ আর এস, এইভাবে আছে আর কি জিনিসটা। এখন এদিক দিয়ে মনে করো একটা কারেন্ট আসতেছে, এটাকে আমরা লিখলাম আই। এই আই কারেন্টটা এসে এদিকে গেল, এটার নাম দিলাম I1, এদিকে গেল, এটার নাম দিলাম I2। এই আই এসে এখানে দেখবে দুইটা রাস্তা, তাহলে একটা হয়তো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে IG, আর একটা হয়তো এদিক দিয়ে যাবে, তাহলে এটাকে লিখলাম I3। আর এখানে যেটা I2 আর IG মিলে যে কারেন্টটা হবে এটাকে নাম দিলাম I4। তাহলে এটা মিলে আবার আমাদের হয়ে যাবে অরিজিনাল আই। এই হচ্ছে কাহিনী, আর কিছু না। এখন আমরা হুইস্টন ব্রিজ, এই যে হুইস্টন ব্রিজ হচ্ছে এই স্ট্রাকচারটাকে বলে, এই স্ট্রাকচারটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড কিংবা ইমব্যালেন্সড থাকতে পারে। মেইনলি হুইস্টন ব্রিজ আসলে হচ্ছে এইটুকু, এই যে এটাকে সরাই দেই একটু দেখো, হুইস্টন ব্রিজ আসলে হচ্ছে এইটা। সো হুইস্টন ব্রিজে এই যে মাঝখানে যে আমরা গ্যালভানোমিটারটা নিয়ে আসতেছি, এই যে গ্যালভানোমিটারটা নিয়ে আসতেছি, এটা কেন? এই হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড আছে কিনা বোঝার জন্য। তো এখন ব্যালেন্সড আছে কিনা আমরা কি দিয়ে বুঝবো, একটু সবাই ভালো করে খেয়াল করো। দেখো, হুইস্টন ব্রিজটা যদি ব্যালেন্সড হয়, ব্যালেন্সড হওয়ার মানে যে এদিকে যে I1 কারেন্ট এবং এদিকে যে I2 কারেন্ট,
এদিকে I3 এবং এদিকে নিচেটা I4 লেখা দরকার ছিল, I4, এরা এমন ভাবে প্রবাহিত হচ্ছে যেন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট শূন্য হয়। আচ্ছা, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট শূন্য কিভাবে হবে? সেইটা হবে হচ্ছে একমাত্র যদি উপরের ভোল্টেজটা আর নিচের ভোল্টেজটা সমান হয়, তাইলে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্টটা শূন্য হয়ে যাবে। তাহলে গ্যালভানোমিটারের ভিতরে কোনো কারেন্ট নাই, তাহলে গ্যালভানোমিটারের কাটা শূন্যতে থাকবে। বাট যদি ব্যালেন্সড না হয়, তাহলে দেখা যাবে গ্যালভানোমিটারের ভিতর থেকে উপরের থেকে নিচে অথবা নিচ থেকে উপরে কোনো একটা দিকে কারেন্ট যাচ্ছে। গ্যালভানোমিটার হচ্ছে একটা ডিভাইস যার ভিতর দিয়ে কারেন্ট গেলে ওর কাটা নড়ে। একদিকে কারেন্ট গেলে কাটা যেদিকে নড়ে, উল্টা দিকে কারেন্ট গেলে কাটা উল্টা দিকে নড়ে। এই হচ্ছে কাহিনী। তাহলে এখন গ্যালভানোমিটার সরি হুইস্টন ব্রিজ কি শর্তে ব্যালেন্সড হয়, এইটা আমাকে বের করতে হবে। হুইস্টন ব্রিজটা কি শর্তে ব্যালেন্সড হয়, এইটা আমাকে বের করতে হবে। এটা আমি কিভাবে বের করব, এখন তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে বলো এটা কিভাবে করা সম্ভব। এখন আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি এখানে, যে I1 ইন্টু পি প্লাস IG। গ্যালভানোমিটারের নিজেরও কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, গ্যালভানোমিটারের নিজের যে রেজিস্ট্যান্সটা সেটাকে হচ্ছে RG দিয়ে লেখা যায়, অথবা শুধু ক্যাপিটাল জি দিয়েও আমি লিখতে পারি যে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল জি। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে পারো এই লুপে একবার, আবার হচ্ছে এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করতে পারো। সেখান থেকে গ্যালভানোমিটার কারেন্টকে জিরো করে দিতে পারো, করে দিয়ে তারপরে হচ্ছে ওই যে উপরের কোণা আর নিচের কোণায় কেসিএল অ্যাপ্লাই করতে পারো। তাইলে জিনিসটা মিলে যাবে বা হয়ে যাবে। তো চলো আমরা এটাই একটু করার চেষ্টা করি। আমি এটাকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। দেখো, প্রথম লুপে যদি আমি হচ্ছে একটু কেভিএল অ্যাপ্লাই করি, যে এইখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি কি লিখতে পারবো? I1 ইন্টু পি, IG ইন্টু জি, তারপর হচ্ছে মাইনাস I2 ইন্টু আর ইকুয়ালস 0। তাই লিখতে পারবো না? তাহলে যে 1 নাম্বার লুপ থেকে I1 ইন্টু পি প্লাস IG ইন্টু জি, তারপর এদিক থেকে ঘুরে এটা তো এদিকে যাচ্ছে, তাহলে আমি উল্টা দিকে লিখছি -I2 ইন্টু আর, -I2 ইন্টু আর ইকুয়ালস 0 লিখলাম। এরপরে কি লিখতে পারবো? আমি হচ্ছে এইখানে সেকেন্ড এই লুপ থেকে লিখতে পারবো, আমি ধরো এদিকে যাচ্ছি, তাহলে -IG ইন্টু জি, -IG ইন্টু জি, তারপরে I3 ইন্টু কিউ প্লাস I3 ইন্টু কিউ, তারপর হচ্ছে এদিকে যাচ্ছি -I4 ইন্টু এস, -I4 ইন্টু এস ইকুয়ালস লিখতে পারবো 0। তাহলে এটা হচ্ছে দুইটা লুপের জন্য আমি দুইটা ইকুয়েশন লিখলাম, দ্যাটস ইট। এইবার একটু দেখো, আমি বলছি না যে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড থাকলে IG 0 হয়, গ্যালভানোমিটার কারেন্ট 0 হয়। তাহলে গ্যালভানোমিটার কারেন্ট যদি 0 হয়, তাহলে ওই যে দেখো ওইখান থেকে আমি কি লিখতে পারি? ব্যালেন্সড ব্যালেন্সড হলে ব্যালেন্সড হলে IG ইকুয়ালস 0, ব্যালেন্সড হলে IG ইকুয়ালস 0। তাইলে এইখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, দেখো IG গুলাকে 0 করে দাও, তাইলে হচ্ছে I1P ইকুয়ালস I2R। আবার হচ্ছে এখান থেকে I3Q ইকুয়ালস I4S। এরকম আসে না? হ্যাঁ, এরকম আসে। তাহলে আমরা IG 0 করে দিয়ে এটা পাইছি। এগেইন আমরা উপরের পয়েন্টটাতে KCL অ্যাপ্লাই করি। উপরের পয়েন্টের একটা নাম দেওয়া যাক, মনে করো এটা হচ্ছে A, আর নিচের পয়েন্টের একটা নাম দেওয়া যাক, এটা মনে করো B। তাহলে A তে KCL অ্যাপ্লাই করে দেখি তো। I1 ঢুকছে, IG I3 বের হইছে, তাহলে I1 ঢুকছে, I1 ঢুকছে, IG I3 বের হইছে, কিন্তু IG তো 0। হাই হাই, তাহলে I1 আর I3 সমান। ওকে, ভেরি গুড। বি তে আমরা KCL অ্যাপ্লাই করি, I2 ঢুকছে, IG ঢুকছে, I4 বের হইছে, তাহলে হচ্ছে I2 ঢুকছে, IG ঢুকছে, I4 বের হইছে, কিন্তু IG তো 0। তাহলে হাই হাই I2 ইকুয়ালস I4।
তাহলে আমরা i1 ইকুয়ালস i3 পাচ্ছি, i2 ইকুয়ালস i4 পাচ্ছি। i1 ইকুয়ালস i3, i2 ইকুয়ালস i4। তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে i1p ডিভাইডেড বাই i3q ইকুয়ালস i2r ডিভাইডেড বাই i4s। কিন্তু i1 আর i3 তো সমান, i2 আর i4 তো সমান, তাহলে নির্ঘাত p বাই কিউ ইকুয়ালস r বাই s। তাহলে এটা একটা শর্ত পাইলাম যে ও আচ্ছা, যদি এইরকম হয় তাহলে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড। তুমি আবার জানো অনুপাতের এই দুটাকে সুইচ করা যায়। সুইচ করলে কি আসবে? সুইচ করলে এরকম লেখা যাবে p ডিভাইডেড বাই r ইকুয়ালস q ডিভাইডেড বাই s, একই কথা। তাহলে p বাই কিউ ইকুয়ালস r বাই s, যেই কথা, p বাই r ইকুয়ালস q বাই s, একই কথা। তার মানে এইটা আর এইটার অনুপাত যা, এইটা আর এইটার অনুপাত সেম হইলে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড, গ্যালভানোমিটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। অথবা এইটা আর এটার অনুপাত যা, এইটা আর এটার অনুপাত তাই হইলে হুইস্টন ব্রিজ ব্যালেন্সড, গ্যালভানোমিটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এইভাবে হচ্ছে গ্যালভানোমিটারকে ব্যালেন্স করা যায়। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝছো। তাহলে হুইস্টন ব্রিজ কিভাবে ব্যালেন্স হয়, এইটা এটার অনুপাত এটা এটার অনুপাতের সমান হইলে। এইবার আসো তাইলে হুইস্টন ব্রিজের একটা অঙ্ক করি। একটা হুইস্টন ব্রিজের চার বাহুতে 12, 18, 24 এবং এক্স, তাহলে সাম্যাবস্থায় থাকলে এক্স এর মান কত? তাহলে 12, 18, 24, এক্স, এরকম। তাহলে কত হইলে ব্যালেন্স হবে, এক্স এর ভ্যালু কত হইলে ব্যালেন্স হবে? তাহলে এটা তোমার পি, এটা তোমার কিউ, এটা তোমার আর, আর এটা তোমার এস। তাহলে আমরা বলি যে ব্যালেন্স হওয়ার জন্য, হুইস্টন ব্রিজ ব্যালেন্সড হওয়ার জন্য, অর্থাৎ গ্যালভানোমিটারের কারেন্ট জিরো হওয়ার জন্য পি বাই কিউ মাস্ট বি ইকুয়ালস টু আর বাই এস। পি কত? 12, কিউ কত? 18, আর কত? 24, এস কত? এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত এখানে? এটা এই পাশে চলে যাবে, আর হচ্ছে এটা এদিকে চলে আসবে। তাহলে হচ্ছে 24 ইন্টু 18 ডিভাইডেড বাই 12। 12 দিয়ে 24 কে কাটলে কত হয়? 2। তাহলে 18 দুগুণে 36 ওহম। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 36 ওহম। তার মানে এখানে 12, 18, এখানে 24, 36। তুমি মুখে মুখেও এটা করতে পারতা, দেখো এইটা এটার অনুপাত যা, এটা এটা তাই হইতে হবে। 12 ডাবল 24, 18 ডাবল 36, তাহলে এখানে 36 বসবে। সো এই যে 36 হচ্ছে তোমার অ্যান্সার। এই যে মিম আর হচ্ছে তাসমিয়া আগেই করে ফেলছো, গুড। নেক্সট, হুইস্টন ব্রিজের চার বাহু 12, 18, 24, 30, চতুর্থ কি ব্যবস্থা নিলে ব্রিজ সাম্যাবস্থায় থাকবে? আচ্ছা আসো, এটা আগের অঙ্কটার সাথেই রিলেটেড। কি ব্যবস্থা নিলে সাম্যাবস্থায় থাকবে, তাই না? তো এদিকে 12, 18, 24, এখানে আছে 30। আমরা ধরলাম এখানে 30 না থেকে কি থাকলে এটা সাম্যাবস্থায় থাকবে। আগে ধরি যে এখানে এক্স হলে সাম্য, এটা আগে ধরলাম। তাইলে হচ্ছে 12/24 ইকুয়ালস 18/x, এক্স এর ভ্যালু হচ্ছে 36। তাহলে এখন 30 এর সাথে 30 এর সাথে 6 সিরিজ করলে, সিরিজ করলে 36 হয়। তাহলে এটাই করব আমরা। তাহলে 30 এর সাথে 6 সিরিজ করলে 36 হয়, তাহলে ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে 30 এর সাথে একটা 6 সিরিজ করে দিতে হবে। সিরিজ করলে কি হবে? যোগ হবে। তাহলে 30 এর সাথে 6 সিরিজ করলা, তাহলে হচ্ছে 36 হয়ে গেল, তাহলে ব্যালেন্সড। তাহলে তখন ছবিটা কেমন হবে? 12, 18, 12, 18, 24, এই যে এখানে 30 আছে, 6 আছে, এইটাই। হুইস্টন ব্রিজের চার বাহু 6, 12, 14, 42, চতুর্থ রোধে কি করলে সাম্যাবস্থায় থাকবে? তাহলে আবার একই প্রশ্ন বা কাছাকাছি প্রশ্ন। এটা 6, এটা 12, এখানে হচ্ছে 14, এখানে হচ্ছে 42, চতুর্থ রোধে কি করলে সাম্যাবস্থা হবে? চতুর্থ রোধে কি করলে সাম্যাবস্থা হবে? সো আসো আমরা আগে দেখি। মনে করো এখানে হচ্ছে এক্স হলে সাম্য হবে, তাহলে আগে এক্স এর ভ্যালু বের করি। নিয়ম কি? এটা বাই এটা ইকুয়ালস এটা বাই এটা, বা এটা বাই এটা ইকুয়ালস এটা বাই এটা। তাহলে হচ্ছে 6/12 ইকুয়ালস
14/x। 6 ডাবল 12, তাহলে x কত? x হচ্ছে 28। এখন 42কে তুমি 28 কেমনে বানাবা? সিরিজ করলে তো আরো বাড়বে। তাহলে 42-এর সাথে আর কে প্যারালাল করতে হবে। তাহলে 42-এর সাথে তুমি একটা আর প্যারালাল করলা, তাহলে হচ্ছে 1/r 1/42 ইকুয়ালস 1/28, কারণ তোমার তো বানাইতে হবে 28। তাহলে এখান থেকে আর এর ভ্যালু চলে আসবে। আসো দেখি কত আসে। তাইলে এখানে হচ্ছে 1/28 মাইনাস 1/42, এটাকে আমার হোল ইনভার্স করলে আর এর ভ্যালু চলে আসবে 84, 84। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 84 ওহমস। তাহলে 42-এর সাথে 84 ওহমস কে প্যারালাল করলে এটা সাম্যাবস্থায় চলে আসবে। গুড, ভেরি গুড, এটা অনেকে পারছো। আচ্ছা, হুইস্টন ব্রিজের চার বাহু 6, 12, 14, 28, হুইস্টন ব্রিজটি সাম্যাবস্থায় থাকলে তুল্য রোধ নির্ণয় করো। 6, 12, 14, 28, এখন তুল্য রোধ তো বের করতে পারবাই, এটা সহজ। মাঝখানে একটা দিয়ে দিলেও হইতো। এটা হচ্ছে 6, 12, 14, 28। এইখানে যাই থাকুক না কেন ডাজেন্ট ম্যাটার। মনে করো এখানে 100, তো কি হয়েছে? এটার ভিতর দিয়ে কারেন্ট শূন্য, 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এটার ভিতর দিয়ে। সো এইখানে যাই দেখ না কেন, হুইস্টন ব্রিজ যদি দেখো ব্যালেন্সড, 6 দুগুণে 12, 14 দুগুণে 28, হুইস্টন ব্রিজ ব্যালেন্সড, তাহলে মাঝে যাই থাকুক না কেন সেটা বাদ। তাহলে মাঝে যাই থাকুক না কেন সেইটা বাদ। তাহলে এই যে এটা বাদ, বাদ দিলে উপরে হচ্ছে কত হইলো? উপরে 6 আর 12, দ্যাট মিনস 18। নিচে কত হইলো? 14 আর 28, তাহলে কত হইলো? 30 আর 12, 42। এখন 18 আর 42 কে প্যারালাল করো, তাহলে কত হয় দেখো। 18 আর 42 কে প্যারালাল করো, তাহলে 18 ইন্টু 42 ডিভাইডেড বাই 18 প্লাস 42, 12.6। এটাই তুল্য রোধ। এই যে মিম আর সৌরভ আগেই বের করে ফেলছো, 12.6। এক্সিলেন্ট। মিটার ব্রিজটা আজকে আর পড়াইতে চাচ্ছি না, এটা থাক। মিটার ব্রিজ তো বলছি পরের দিন পড়াবো, এগুলো পরের দিনের জন্য থাক। তার চেয়ে বরং চলো আমরা একটু আলাপ করি। এখানে উইল রজার্স এর একটা হচ্ছে সুন্দর কোটেশন আছে, ইটস গ্রেট টু বি গ্রেট বাট ইটস গ্রেটার টু বি হিউম্যান। তোমরা কি বুঝলা বলো? আমরা কিন্তু সবসময় আসলে সিমিলার টোনেই কথা বলে আসতেছি, ঠিক আছে? ভালো করা ভালো, আমরা তো বলতেছি না তুমি ভালো কইরো না, বা তুমি হচ্ছে পড়াশোনায় ভালো করো না, বা তুমি টাকা পয়সা কামাও না, এটা তো কেউ বলতেছে না। কামাও তুমি টাকা পয়সা, তুমি আরো বড় হও, তুমি ভালো হও, তুমি হচ্ছে পড়াশোনায় বেটার করো, তুমি ফার্স্ট হও পরীক্ষায়, বাট ইটস গ্রেটার টু বি হিউম্যান। তোমাকে মানুষ হইতে হবে। এখন মানুষ না হলে তাহলে বিপদ কি? ওই যে তোমরা পত্রপত্রিকায় মাঝে মধ্যে এই খবর দেখো না, যে আমাদের বুয়েটেরও আছে, অমুক অমুক ইঞ্জিনিয়ার বিশাল দুর্নীতি করে হচ্ছে 1,000 কোটি টাকা দুর্নীতি করে ফেলছে। মাই গড! মানে ধরো একজন দিনমজুর বা একটা কৃষক বা একটা রিক্সাওয়ালা, সে সারা জীবন চাইলেও তো 1,000 কোটি টাকা মানে কোনোভাবে গ্যাদার করতে পারবে না, তাই না? বাট একটা ইঞ্জিনিয়ার কোন একটা প্রকল্পের থ্রুতে সে 1,000 কোটি টাকা মেরে দিছে, উধাও করে দিছে, নাই করে দিছে, পাচার করে দিছে। তাহলে সে কত কত লোকের হক নষ্ট করছে, তাদের ন্যায্য পাওনা নষ্ট করছে। তো তারা যে নাগরিক সুবিধাটা পাইতো তার কিছু অংশ সে হচ্ছে নষ্ট করে দিছে, মানে ডিস্ট্রয় করে দিছে, ধ্বংস করে দিছে। তাহলে কত মানুষের লাইফ থেকে একটু 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 করে সে অন্যায় করছে, চিন্তা করো। তো সে তো ট্যালেন্টেড মানুষ, ট্যালেন্টেড না হলে কি এত বড় দুর্নীতি করতে পারে? সো ভালো করো ঠিক আছে, বাট সবার আগে হচ্ছে ভালো মানুষ হইতে হবে, বেটার হিউম্যান বিইং হইতে হবে, এবং এইটা সবার আগে মাথায় রাখতে হবে। তো এইটা কিন্তু আমরা নানান ভাবে বারবার বারবার হচ্ছে বলার চেষ্টা করতেছি, যে তোমার অ্যাবিলিটি যত বাড়বে তোমার কিন্তু আসলে দায়িত্বও বাড়বে, কারণ তখন তোমার সামনে অনেক অনেক সুযোগ আসবে। কারণ এটা চিন্তা করে দেখো, অনেক হচ্ছে সুযোগের অভাবে সৎ। ওই যে বললাম কৃষকের কথা বা হচ্ছে রিক্সাওয়ালার কথা, তার তো এত বড় দুর্নীতি করার সুযোগই নাই। তো এখন কেউ যদি বলে যার হচ্ছে সুযোগ নাই দুর্নীতি করে, সে যদি বলে আমি অনেক সৎ, আমি দুর্নীতি করি না, ওইটা সবসময় এত ভ্যালিড হয় না। সে যেসব সুযোগ পাইছে তার মধ্যে দেখতে হবে যে সেখানে সে খারাপ কাজ করছে কিনা, দুর্নীতি করছে কিনা। যে বড় সুযোগ পাইছে, টেম্পটেশন বড়, সেইটাকে সামলাইতে পারলে সেটা বড় ভালো কাজ। আর যদি সামলাইতে না পারো তাহলে একটা মানে সাধারণ চোর ছেচরের সাথে হচ্ছে সে, তাহলে তো আসলে কোনো পার্থক্য রইল না আর কি।
এই হচ্ছে ব্যাপার। ওকে, মাঝের পয়েন্টটা ইউনিফাই করলেও মিলার কথা কি না? হ্যাঁ, কারণ একই ভোল্টেজ, সেম ভোল্টেজ, এই জন্য। ওই যে চার বাহুর আর বললে পি কিউ আর এস এইভাবে নিব। ঠিক আছে, তাহলে আজকে আমরা উইল রজার্স এর কথা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ করলাম। ইটস গ্রেট টু বি গ্রেট, বাট ইটস গ্রেটার টু বি হিউম্যান। সবাই ভালো থেকো তাইলে, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।